আর এক আবেদন ছাদিরের। গত বছরের পাট বিক্রির 400 টাকা তার চাই, দৌড়ের নাও গড়াইবে। শৈশব হইতে বাপের সঙ্গে খাটিতে খাটিতে সে জান কালি করিতেছে। বাপ তাকে মুন্সি রাখিয়া একটা কালা আখর চিনাইল না। কোরআন শরীফের একখানা আয়াত পড়িবার মতো বিদ্যাও তার এমন বাপের হাতে পড়িয়া লাভ হইল না। বৎসরের পর বৎসর কেবল খাটিয়াছে। কোনোদিন কোনো স্বাদ আহ্লাদ পূরণের জন্য বাপের কাছে নালিশ জানায় নাই। আজ সে এ নালিশটুকু জানাইবেই, তাতে বাপ রাগিয়া উঠুক আর যাই করুক। তৃতীয় নালিশ রমুর। নানা তাহাকে শালা বলিবে এ কথা শুনাইয়া তার বাপ প্রায়শই তাহাকে অপমান করে। আজ এর একটা হেস্তনেস্ত সে করিবেই। সোজাসুজি নানাকে জিজ্ঞাসা করিবে, তাকে শালা বলার তার কি অধিকার? যদি এ অধিকার না থাকে তবে তার ছেলে তাকে এ কথা শোনায় কোন অধিকারে? ছোট একটা ঝড়ই বুঝিবা আসিল। কাদির মিয়া ঘরে ঢুকিলে তেমনি সকলে সন্ত্রস্ত হইয়া উঠিল। প্রায় সঙ্গে সঙ্গেই 3 জন নালিশকারী তাহার নিকট আসিয়া উপস্থিত হইল। প্রথমত কাহারও মুখে কোনো কথাই জুটাইল না। একটু দম নিয়া ছাদিরই কথা বলিতে আগাইয়া আসিল। নতুবা স্ত্রী ও পুত্রের নিকট তাহার মর্যাদা থাকে না। বাজি, তোমার হাতে কি? হাতে খাইয়া নাচুনি। পরিষ্কার রাগের কথা। ছাদের নিঃশব্দে বাহির হইয়া গেল। খুশি ঘোমটা টানিয়া ঘরের এক কোণে সরিয়া গেল। রমু নিকটে বসিয়া প্রদীপের আলোয় নানা চকচকে দাঁড়িগুলোর ফাঁকে রাগে কম্পিত ঠোঁট দুইটি লক্ষ্য করিতে লাগিল। খড়ম পায়ে দিয়া হাত মুখ ধুইয়া আসিয়া তামাক টানিতে টানিতে কাদির মিয়া ডাকিল, ছাদির, ছাদির মিয়া। ছাদির উঠানে স্ত্রীর নিকট এক ঝড়ি ধান নামাইয়া দিয়া ছুটিয়া আসিয়া বলিল, বাজি, আমাকে ডাকতাছ? হ্যাঁ, এক বিপদের কথা কই। ভাদুরচরের গগন সরকার এক মিথ্যা মামলা লাগাইছে। মামলা লাগাইছে? হ্যাঁ, মিথ্যা মামলা। বাপদাদার আমলের জমি জিরাত, চাষ করি খাই। দরকার হইলে ধার কর্জ করি, পাট বিক্রির পর শোধ করি। কারো ফসলের ক্ষেতে পাড়া দিই না, আমারও ফসলের ক্ষেতে কেউ পাড়া দেয় না। তার মধ্যে এমন গজব! কি বলিয়া লাগাইল মামলা? তৃতীয় সনের তুফানে বড় ঘর কাত হইয়া পড়ে, তখন 200 টাকা ধার করি। পরের বছর পাট বেচি 12 টাকা মনে, কাঁচা টাকা হাতে। আমার বাড়ির গো পাট দিয়া মেয়ের বাড়ি যাইতেছিল। ডাক দিয়া আনিয়া সুদে আসলে দিয়া দিলাম। টাকা নিয়া যাইতে যাইতে বলিয়া গেল, বাড়ি গিয়াই তমসুকের কাগজ ছিঁড়িয়া ফেলিব। কোনো ভাবনা করিও না। এতদিন পরে সে কাগজ লইয়া আমার নামে নালিশ করিয়াছে। বাজান, তুমি বড় কাঁচা কাম করো। ইহাদের নামে কেউ কোনোদিন মামলা করে নাই, এরাও কোনোদিন কারো নামে নালিশ করে নাই। তাই এই দুঃসংবাদে সারা পরিবারে একটা বিষাদের ছায়া পড়িল। চিন্তান্বিত মুখে সকলে কাদির মিয়াকে ঘিরিয়া দাঁড়াইল। একটা ঝানু মামলাবাজ অতিথি যে ঘরের কোণে আত্মগোপন করিয়া আছে, সে কথা কেউ জানিল না। যাও বা খুশি জানিত, সেও ভুলিয়া গেল। কিন্তু মামলার নাম শুনিলে আত্মগোপন করিয়া থাকিবার লোক সে নয়। কোথা হইতে ছুটিয়া আসিয়া সকলের মাঝখানে ঝাঁপাইয়া পড়িল সে। কোন তারিখে কার কোটে নালিশ লাগাইছে ক? কাদির চমকাইয়া উঠিল, কে তুমি? তুমি কে? আমি নিজামত, বেয়াই। বেয়াই? আমি মনে করেছিলাম বুঝি বউরূপী। যা তুমি মনে করো, এ জীবনে
কত বউরূপীরে না চাইলাম, শেষে তোমার কাছে নিজে বউরূপী সাজতে হলো। কও কি তুমি? ঠিক কথাই কই, দুই একটা মামলা টামলা তো করলা না, কি কইরা জানবা মুহুরির কত মুরাদ? ঘুরিরে দেই আসমানি তৈলা, লাঠাই রাখি হাতে, যতই ওড়ে যতই পড়ে আমার হাতেই সব। জজ ম্যাজিস্টর তো ডালপালা, গোড়া থাকে এই মুহুরির হাতে। কি নাম কইলা? ভাদুচরণের গগন সরকার না? কোনো চিন্তা কইরো না, দুই চারটা সাক্ষী সবুজ জোগাড় কইরা রাইখো, মামলা তোমার জিতাইয়া দেমু, কইয়া রাখলাম। ছাদিরও সমর্থন করিল, বাজার তুমি ডরাইও না, হাওড়ে যখন সাহস দেয় তখন জিত হবেই বাজার। কাদিরের মুখে শিরাগুলি কঠিন হইয়া উঠিল। বেয়াই, তোমার কোনো ডর নাই, দেখো আমি কি করতে পারি। একবার দেখো, মিথ্যা মামলা লাগাইছে, আমিও মিথ্যা সাক্ষী লাগামো। মামলা নষ্ট তো করমুই, তার উপর তার নামে লোক লাগাইয়া গরু চুরি করার নয় তো খামারের ধান চুরি করার পাল্টা মামলা লাগামু, তবে ছাড়ুম। তুমি কিচ্ছু কইরো না, খালি খাড়া হইয়া দেখো। কাদিরের মুখ আরও কঠিন হইয়া উঠিল। ছাদির শেষ চেষ্টা করিল, বাজান না না, তারে আমি ডরাই না, তুমি খালি অনুমতি দেও বেয়াই, দেখিও কালকেই তার নামে কেমন সুন্দর কেস সাজাই। না না, মিথ্যা মামলা সে লাগাইতে পারে, আমি তো পারি না। তবে চলো আমার সাথে, দেখি কই কি করছে, মামলার গোড়া কাটা যায় কি না। চলো কাল সকালে। হা হা, কাল সকালে যাইব, কিন্তু তোমার সঙ্গে যাইব না, আর তোমার ওই আদালতেও যাইব না। আমি একবার যাইব তারই কাছে, মানুষের অন্যায় কাজের জন্য বিচার চাইব গিয়া মানুষেরই আদালতে। কি যে কও তুমি মুহুরি? তার কাছে গিয়া কি করিবে? তার চোখে চোখ রাখিয়া জিজ্ঞাসা করিব, তার বিবেকের কাছে, তার ইমানের কাছে জিজ্ঞাসা করিব। আমার বাড়ির গোপার দিয়া যাইবার সময় তাহাকে বিনা ক্ষতে টাকা দিয়াছি, সে কথা তার মনে আছে কিনা। যদি বলে মনে নাই, পারিবে না। আমার এ চোখের আগুনের ভেতর দিয়া আল্লাহর গজব তাহাকে পোড়াইয়া খাক করিবে, তবে কি সাধ্য আছে তার এরকম দিনের ডাকাতি, হাওড়ে ডাকাতি করিবে? ছেলে হতাশ হইয়া বলিল, বাজান তুমি বড় কাঁচা কাম করো। ততদিক হতাশ হইয়া মুহুরি বলিল, পাড়া গেয়ে থাকো, পাড়া গাইয়া বুঝ তোমার, তোমাকে খামোখা উপদেশ দিয়া লাভ নাই। তোমারে বলা যা ধান খেতে গিয়ে বলাও তাই। থাক গরুর সঙ্গে মাঠে, গরুর বুদ্ধিই তো হইবে তোমার। থাকতে যদি শহরে ভদ্রলোকের মাঝে, তবে তো হইতো ভদ্রলোকের মতো বুদ্ধি। ভদ্রলোক মানে তো তোমার ওই গগন সরকার, আল্লাহ দৃষ্টি দিয়াছে দেখি। ভদ্রলোক বলিতে তো একজন ওই গগন সরকার, আর একজন এই কে তুমি। আমারে আর গগন সরকারে দিয়া তুমি তামান ভদ্রলোকের জাতের বিচার করিও না কাদির বেহাই। আমাদের চাইতে বড় ভদ্রলোক হইতেছে উকিল মোক্তারেরা, তাদের চাইতে বড় ভদ্রলোক জজ ম্যাজিস্টরেরা, আর ওদিকে গগন সরকারের চাইতে বড় ভদ্রলোক হইতেছে রাজমোহন, হরিমোহন সাহা, গোলকচাঁদ, কেশবচাঁদ সাহা। লোকে বলে তারা চীনা জোকের মতো টাকা কামড়াইয়া থাকে, কিন্তু অবুঝেরা জানে না, যারা টাকা কামড়াইয়া থাকিতে জানে তারা কত বড় লোক হয়। বাড়ি করে, বাগ বাগিচা করে, পুষ্করিণী করে, জমি জিরাত বাড়ায়, একটা জায়গায় 10টা মুন্সি রাখে, টাকা ধার দিয়া বেবাক লোকের রাখে হাতের তালকায়। আর যারা টাকা কামড়াইতে জানে না, তারাই হয় এই তোমার গিয়ে
কাদিরের মতো মূর্খ চাষা, যার না আছে বুদ্ধির প্যাঁচ, না আছে মান সম্মান। তোমার আর গগন সরকারের মতো শয়তানি বুদ্ধির প্যাঁচ না থাকতে পারে, কিন্তু মান সম্মান নাই। কি কইলা তুমি? ঠিক কথাই কইলাম। এমন ঠিক কথা তুমি আর কইও না বেয়াই। কেন, তোমারে ডরাইয়া? মেয়ের শাদিতে পুরোপুরি জেওর দিতে পারলাম না। বানের বছর একখান ঘর দিয়াছিলে তুমি, তার জন্য তোমার কাছে ঋণী আছি। তারই জন্য তোমার সামনে আসিতে সাহস পাই না। মেয়েটারে দেখিবার জন্য লুকাইয়া আসি, লুকাইয়া যাই। এসব কথাই ঠিক। এসব জায়গায় তোমারে আমি অবশ্যই ডরাই, কিন্তু তোমার বুদ্ধিরে নিন্দা করিতে মোটেই আমি ডরাই না। বারবার বুদ্ধির নিন্দা করাতে পিতা পুত্র দুজনেই চটিল। আমার কাছে কত লোক আসে মামলা মোকদ্দমার পরামর্শ করতে। তুমি শালা কোনোদিন কি গিয়াছিলে? অত জমি জমা ক্ষেত পাথর তোমার, জীবনে 2-10টা মামলাও করিলে না। কিসের তুমি কুটিয়াল? পুঁটি মাছের পরাণ তোমার, মামলার নামে কাঁপা ওঠে। নইলে দেখিতে গগন সরকারিরে কিভাবে আমি কাত করি। থাকি আমি ভদ্রলোকের গায়ে, চলি আমি বাবু ভূঁইয়ার সাথে। কারো কাছে কি কই যে আমি সম্বন্ধ করিয়াছি তোমার মতো চাষার সাথে? না, আমি কারো কাছে কই যে আমি তোমার মতো স্বল্প বুদ্ধির বাড়িতে বছরে 2-1 বার পাড়া দিই? আরে আমার বুদ্ধির ছালা, এখানে আসিতে তোমারে কে বলে? কে তোমারে 3 বিড়া পান দিয়া দাওয়াত করিয়া এখানে আনিয়াছে? অপমানাহত মুহুরী এবার বিচার প্রার্থীর দৃষ্টিতে ছাদিরের দিকে তাকাইল। গরিবের বাড়িতে হাতির পাড়া পড়ুক, এও আমরা চাই না বাজি, বলিয়া ছাদির অন্যদিকে মুখ ফিরাইল। বাপ তার এভাবে বসিয়া বসিয়া অপমান হইতেছে দেখিয়া খুশির বুক ফাটিয়া যাইতে লাগিল। আড়াল হইতে সে সকলকে শুনাইয়া চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলিল, এমন বেঘরে অসম্মান কুড়াইতে এ গায়ে তুমি কেন আসো বাজি? তোর মায়া ছাড়তে না পারিয়াই তো আসি রে মা। যেদিন হইতে পরের ঘরে দিয়াছ সেই দিন হইতে মায়া মমতাও বিসর্জন দিয়া রাখো। যাও বাজি, তুমি অখনই এ বাড়ি হইতে চলিয়া যাও। মুহুরী উঠিয়া গিয়া মেয়ের 2টি হাত ধরিয়া বলিল, তুইও আমাকে তাড়াইয়া দিতেছিস খুশি? খুশি এবার কান্নায় ভাঙিয়া পড়িল। ধীরে ধীরে বলিল, তাড়াইয়া দিব না। কেন তুমি বারবার আমার শ্বশুরের চাষা চাষা বলিয়া গাল দিতেছ? আমার শ্বশুরের অপমানে কি আমারও অপমান হয় না? শুনিতে পাইয়া কাদির বলিল, চাষাকে চাষা বলিবে এর দরুন আমি মোটেই চটি না মুহুর্জি। আল্লাহর মেহেরবানিতে জমিন পাইয়াছি, চাষ করি খাই, তাইতেই আমরা চাষা। কিন্তু বুদ্ধিমান কাঁঠালেরে একবার জিগাইয়া দেখো, চোরেরে কয় চুরি করো আর গেরস্তেরে কয় জাগিয়া থাকো। ইহার এই বুদ্ধি বলে কিনা? মুহুরী আরও চটিল। এখনই চলিয়া যাইতেছি তোমার বাড়ি হইতে। সব বাড়িতে যাইব, কিন্তু চাষার বাড়িতে কোনো দিন যাইব না। চলিয়া যাইবে? শালা বলে কি, রাত দুপুরে আমার বাড়ি হইতে চলিয়া যাইবে? শালার সাহস কত! যাও না যদি ক্ষমতা থাকে। কি, যাওয়ার ক্ষমতা নাই? তোমার বাড়িতে আসবার ক্ষমতা না থাকিতে পারি, কিন্তু যাওয়ার ক্ষমতা খুব আছে। কি গো মুহুরীর মাইয়া, শালারে বুঝাইয়া দেও তো, আসা আপনার ইচ্ছায় আর যাওয়া পরের ইচ্ছায়। মুহুরীর মাইয়া ফোড়ন দিল, ও বাজি, তুমি যাইবে তো যাও না, খাড়া হইয়া অপমান খাইবে। মুহুরীর যাইতে উদ্যত হইল, তাড়াতাড়ি কাদির 2টা লাঠি বাহির করিল। মুহুরী হতভম্ব হইয়া গেল। কাদির একটা লাঠি নিজের হাতে লইল এবং বাকি লাঠিটা নাতি রমুর হাতে দিয়া বলিল, নে শালা, তোর দাদারে মার। রমু লাঠিটা হাতে লইয়া গোবেচারার মতো একবার কাদিরের মাথার দিকে, আরবার মুহুরীর মাথার দিকে তাকাইতে লাগিল।
কার মাথায় মারিবে বুঝিবা ঠিক করিয়া উঠিতে পারিতেছিল না। সেই দিন বিকালবেলা গগন সরকার মামলা লাগাইয়া ব্রাহ্মণবাড়িয়া হইতে বাড়ি ফিরিতেছিল। তিতাস নদীর তীর ধরিয়া পথ, সূর্য এলাইয়া পড়িয়াছে। তিতাসের ওই পারে মাঠ ময়দান ছাড়াইয়া অস্পষ্ট গ্রামের রেখা, তারই ওপারে সূর্য একটু পরেই অস্ত যাইবে। পশ্চিম আকাশ লাল হইয়া উঠিতেছে, তার সেই লালিমা আবার মেঘের স্তরে স্তরে নানা রঙের পিচকারি ছুড়িয়া মারিতেছে। ঠান্ডা হাওয়া দিয়াছে, চারিদিকে শান্ত সমাহিত ভাব। কাছেই বাড়িঘর, গাই গরু ধীরে সুস্থে আপন মনে বাড়িতে ফিরিতেছে। রাখালের তাড়া করার অপেক্ষা রাখিতেছে না। বাম দিকে তটরেখা, ডান দিকে বেড়া। কে সব ক্ষেত লাগাইয়াছে, তারই জন্য বেড়া। গলায় ঝুলানো রেশমি চাদর হাওয়ায় উড়িয়া এক একবার বেড়ার কঞ্চিতে গিয়া লাগিতেছিল। পায়ের মসৃণ জুতায় লাগিতেছিল জমিনের ধুলা। সব কিছু বাঁচাইয়া পথ চলিতে চলিতে গগন সরকারের মন চিন্তায় উদ্বেল হইয়া উঠিল। এ মাঠেও তার অনেক জমি আছে। কত জমি সে নিজেই অনেক সময় ঠাহর রাখিতে পারে না, মাঝে মাঝে গোলাইয়া যায়। কত জমি সে করিয়াছে, কিন্তু কে করিয়া সেসব জমি করিয়াছে সে খবর জ্বলন্ত অঙ্গারের মতোই তার চোখের সামনে আজ যেন জল জল করিয়া দুই একবার জ্বলিয়া উঠিল। এমন সময় পথে রশিদ মোড়লের সঙ্গে দেখা। রশিদ মোড়লের খালি পা, লুঙ্গি পরা, গায়ে একটা ফতুয়া, বয়সে গগন সরকারের মতোই প্রবীণ। কাঁধের ওপর বছর তিনেকের একটি বালুক, গলা বাড়াইয়া দুইটি ঠ্যাং তার বুকের ওপর কাউরা দিয়া এক হাতে শক্ত করিয়া রশিদের মাথা জড়াইয়া রাখিয়াছে, আর এক হাতে তার সামর্থ্যের অতিরিক্ত ভারী একজোড়া মূলা রশিদেরই মাথায় ঠেকাইয়া ধরিয়া রাখিয়াছে। এমনই বেকায়দায় অবস্থায় রশিদ মোড়ল হন হন করিয়া ছুটিয়া চলিয়াছিল। এমন সময় গগন সরকারের সঙ্গে তার দেখা। গগন অর্থপূর্ণ দৃষ্টিতে একবার তার দিকে তাকাইয়া লইল। তাকে বেশ দেখিবার মতোই দেখাইতেছে বটে। তার মনে রসিকতা জাগিয়া উঠিল, কিন্তু মুখের ভাবে কোনো রকম পরিবর্তন না আনিয়াই বলিল, রসিক ভাই যে? রশিদ ঘাড় ফিরাইতে না পারিয়া সটান ঘাড়েই বলিল, আরে গগন যে, কই থেকে? উত্তর দেওয়া নিষ্প্রয়োজন। গগন তার ঘাড়ের দিকে হাঁটিতে হাঁটিতেই কতক্ষণ চাহিয়া থাকিয়া বলিল, তুমি মূলা পাইলা কই? উজানচর দিয়ে আসিবার সময় রামচন্দ্র কৈবর্তে দিয়া দিল। দিয়া দিল বলিয়া গগন আবার তার ঘাড়ের দিকে তাকাইল। তো পুলা পাইলা কই? নাতি, আমার মাইয়ার দিকের নাতি। বেড়াইতে গেছিলাম, ছাড়ল না, একেবারে কান্ধে উঠল। রসিক ভাই, কি দোলগোবিন্দ সার খবর তো শুনছ? তা শুনছি না, কলকাতা হইতে তার ভাইপোর নামে চিঠি আসিয়াছে। অবস্থা নাকি খারাপ। খারাপ বলে খারাপ, একেবারে না যায় পড়ান। ঘের ঘেরি সার অবস্থা নাকি হইয়া গেছে। হা, একেবারে হাতে বৈঠা ঘাটে নাও অবস্থা। কি হইবে দাদা? কি আর হইবে, মরিবে। মরিয়া কি হইবে? যা যা কইরা গেছে তার ফল পাইবে। আমাদের কি হইবে ভাই গগন? তার যা হইতেছে আমাদেরও তাই হইবে। একই ডিঙার কাণ্ডারি তো আমরা তিনজনা। রশিদ একটু হাসিল, কিন্তু জানিল না যে গগনের একটা ক্ষীণ দীর্ঘশ্বাস তিতাসের ছোট্ট ঢেউয়ের মতো বাতাসে একটু ঢেউ খেলাইয়া দিয়ে গেল। পরের দিন সকালে কাদের মিয়া আসিয়া ডাক দিল,
তার চোখ দুইটি দেখিয়া গগন সত্যই আঁতকাইয়া উঠিল। সে দুটি চোখ জবা ফুলের মতো লাল। সারা রাত তার ঘুম হয় নাই, কেবল ভাবিয়াছে, আল্লাহ, মানুষ এত বেইমান হয় কেন? মানুষে মানুষকে এতটুকু বিশ্বাস করিবে না কেন? আর কেনই বা মানুষ বিশ্বাসের মাথায় এভাবে নিজ হাতে মগুর মারিতে থাকিবে? মানুষ না দুনিয়ার শ্রেষ্ঠ জীব? এদিকে গগনেরও সারা রাত ঘুম নাই। কাল রাত্রিতে বাড়িতে আসিয়া শুনিয়াছে দোলগোবিন্দ সাহা আর ইহজগতে নাই। টেলিয়া আসিয়াছে তার ভাইপোর নামে। হায় দোলগোবিন্দ, তুমি আমি রসিক ভাই একই ডিঙার কাণ্ডারি, একই চাকরিতে ঘুষ খাইয়া পয়সা করিয়াছি, একই উপায়ে লোককে ঋণের জালে জড়াইয়া ভিটা মাটি ছাড়া করিয়াছি, জমি জিরাত দেনার দায়ে নিলাম করিয়াছি, ফুলিয়া উঠিয়াছি, ফাঁপিয়া উঠিয়াছি। আজ তুমি মরিয়া গিয়াছ, আমি তো মরিয়া যাইব। মৃত্যুর পরে তোমাকে যমরাজার দরবারে নিয়া কাস্তে দিয়া জিভ কাটিবে আর হাতুড়ি দিয়া মাথা ছেঁচিবে। আমারও তো কাস্তে দিয়া জিভ টানিয়া ধরিবে আর হাতুড়ি দিয়া মাথার খুলি ভাঙিতে থাকিবে। হায় দোলগোবিন্দ, তুমি মরিয়া গিয়াছ। কাদির দেখিয়া অবাক হইল। তারও চোখ দুটি সন্ধ্যার অস্তরাগের মতোই লাল। কাদির কিছু বলিল না, চুপ করিয়া তার সামনে দাঁড়াইয়া রহিল। গগন শিহরিয়া উঠিল। দোহাই তোমার কাদির মিয়া, শুধু একটি বাড়ির জন্য তুমি আমাকে ক্ষমা করো। জীবনে সর্বনাশ তো অনেকেরই করিলাম, আর কারো সর্বনাশ আমি করিব না। শেষ বাড়ির মতো শুধু তোমার এই সর্বনাশটুকু করিতে দাও। বাধা দিও না, প্রতিবাদ করিও না, শুধু সহ্য করিয়া যাও। এই আমার শেষ কাজ। দেখিবে, তোমাকে ঠকানোর পর থেকে আমি ভালো মানুষ হইয়া যাইব, আর কাউকে ঠকাইব না। এই শেষবারের মতো শুধু তোমাকে ঠকাইতে দাও। কাদির হতভম্ব হইয়া গেল। পরে বলিল, তাই হোক গগনবাবু, আমি সহ্য করিয়াই যাইব। তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে তুমি মামলা চালাও। কোনো সাক্ষী সবুত আমি খাড়া করিব না। নীরবে সব স্বীকার করিয়া লইব, এবং টাকা ডিক্রি হওয়ার পর নগদ না থাকে তো জমি বেচিয়া শোধ করিব। তবু তুমি ভালো হও। পরের দিন খবর পাওয়া গেল গগন সরকার মরিয়া গিয়াছে। বড় বিভৎস সে মৃত্যু। একটা নারিকেল গাছে উঠিয়া মাটির দিকে নাকি সে লাফ দিয়াছিল। এ সংবাদে কাদিরের মনটা কেমন যেন উদাস হইয়া গেল। কাজেই ছাদির যখন একদিন প্রস্তাব করিল এবার শ্রাবণে সে নাও দৌড়াইবে, এজন্য দৌড়ের নাও একটা বানাইতে হইবে, তার জন্য টাকা চাই। কাদির তখন ঝাঁপি খুলিয়া 400 টাকা তার হাতে তুলিয়া দিয়া বলিল, নে, নাও বানা, ঘর বানা, পানিতে ফেলিয়া দে, যা খুশি কর। অত সহজে কাজ হাসিল হইয়া গেল দেখিয়া ছাদিরের খুশি আর ধরে না। ছাদির কাঠ কেনার প্রসঙ্গে একদিন ঘরে আলোচনা করিল। সে এক প্রস্তাব। ছাদির বলিল। গল্পের আভাস পাইয়া রমু তার কোল ঘেঁষিয়া বসিল এবং প্রকাণ্ড একটা বিস্ময় ভরা জিজ্ঞাসা লইয়া বাপের মুখের দিকে তাকাইয়া রহিল। তার নাকি 2 জন মালো, গায়ে নাকি তাদের হাতির মতো জোর, নামও তাদের তেমনই জমকালো। একজনের নাম ইচ্ছারাম মালো, আরেকজনের নাম ঈশ্বর মালো। নিবাস নবীনগর গাঁয়ে। তারা কি করিয়াছে? না, পাহাড় হইতে বহিয়া আসে যে জলের স্রোত, তারই সঙ্গে সঙ্গে কোমরের কাছি বাঁধিয়া বড় বড় গাছের গুঁড়ি টানিয়া নামাইয়াছে। সে গাছের গুঁড়ি চিরিয়া তক্তা করা হইবে, তাহাতে তৈয়ারি হইবে ছাদিরের দৌড়ের নাও। সে নাও সে 1000 বৈঠা মারিয়া আরও 10-20টা দৌড়ের নাওয়ের সাথে পাল্লা দিয়া দৌড়াইবে, আর সব নাওকে পাছে ফেলিয়া জয়লাভ করিবে
করিয়া মেডেল পাইবে, পেতলের কলসি পাইবে, আর পাইবে বড় একটা খাসি। বেহুদা, একেবারে বেহুদা। এর জন্য অত হাঙ্গামা করিয়া নাও গড়াইবি? কাদির টাকা গুনিয়া দিতে দিতে প্রশ্ন করিয়াছিল। ছাতির জবাব দিয়াছিল, জিনিসগুলি খুব থুড়া দেখলা না, কিন্তু জিতলে খালি তোমার আর আমার গৌরব নয়, সারা বিরামপুর গাঁয়ের গৌরব। একদিন হই হাঙ্গামা করবি, জিতবি, পিতলা কলসা পাইবি, মানলাম। তারপর ওই নাও দিয়া তুই করবি কি? কি কাজে লাগবে এই 150 হাতি লিগলিকে পাতাম নাও? কেন, অনেক কাজে লাগিবে। বর্ষার যে কয় মাস খেতে খামারে পানি থাকিবে, ওই নাও লইয়া বিলে গিয়া বোঝাই ভর্তি ঘাস কাটিয়া আনা যাইবে গাই গরুর জন্য। সে কাজ তো ছোট একটা ঘাস কাটা পাতাম দিয়াই চলে। চলে, কিন্তু ঘাস কাটা পাতাম দিয়া তো আর নৌ দৌড়ানি চলে না। আর এই নাও দিয়া দৌড়ানিও চলে, ঘাস কাটাও চলে। বিলের পানি শুকাইয়া গেলে তো এ নাও অচল। তখন তারি দিয়া কি করবি? রইদে তখন শ্বেত খালি ফাটিবে। ফাটিবে কেন? গেরাপি দিয়া তার তিতাসের পানিতে ডুবাইয়া রাখিব, তার পেটে অতগুলি ডালপালাইয়া রাখিয়া দিব। আশ্রয় পাইবে, মাছেরা আসিয়া জমিবে। তখন সময় সময় জল সেচিয়া সে মাছ ডোলা ভরিয়া বাড়িতে আনিব। ছাদিরের বুদ্ধি দেখিয়া কাদির অবাক হইল, কিন্তু মনে মনে খানিকক্ষণ কি ভাবিয়া পরে বলিল, মিয়া, বুদ্ধি বদলাইছ চমৎকার, কিন্তু একটা ভাবনার কথা আছে। তোমার আমার দেখা দেখি সব কৃষকেরাই যদি এক একটা করিয়া নাও তিতাসের জলে ডোবাইয়া রাখে আর মাছ ধরে, আর খাইয়া থুইয়া সে মাছ বিক্রি করিতে শুরু করিয়া দেয়, তাহা হইলে মানবগোষ্ঠীর যে ভাত মারা যাবে, তার জন্য আল্লা বেরাজি হইবে নাকি? আল্লা গাং দিয়াছে, তার পানি খাই, তার পানিতে গোসল করি, তার পানিতে যেমন সকলের অধিকার, তেমনি সে পানিতে যে সব মাছ চড়িয়া বেড়ায়, সে মাছেরও তো সকলের অধিকার। সে মাছ ধরিয়া বেচিলে আল্লা বেরাজি হবেন কেন? খালি ধরিয়া বেচিলেই আল্লাজি বেরাজি হবে না। এই ধরিয়া বেচার ফলে নিরীহ মালো জাত যদি শেষে ভাতে মারা যাওয়া জোগাড় হয়, তখন আল্লা বেরাজি হবে। ভালো কথা, কিন্তু মালো জাতের জন্য আমাদের অধিকার ছাড়ব কেন? কিসে তার অধিকার আগে ভাবিয়া দেখো। চাষা আমরা, জমিতে আমাদের অধিকার। এখন চাষা নয়, চাষ করিয়া খায় না, অন্য কাজ করে। এমন লোকেরা আসিয়া যদি আমাদের জমিতে ফসল ফলাইতে থাকে, ওদিকে জাত ব্যবসাও করে, চাষও করে, 2 রকমের রুজি করিতে চায়, আর মুখে বলে আল্লাহর জমিনে আমাদেরও অধিকার আছে। তাহা হইলে খাঁটি সৎ লোকের বিচারে এ অধিকারের দাম কতটুকু? সে অধিকারের দাম দরদি মানুষের কাছে কানা করি। কেবল জঙ্গলের জানোয়াররাই এই রকম অধিকার লইরা কামড়া কামড়ি করে। খোদা শ্রেষ্ঠ জীব মানুষ, এরকম অধিকার প্রশ্ন লইয়া আমরা তো কামড়া কামড়ি করিতে পারি না। কথা ঠিক। এদিকে আলু চালানির ব্যবসা করিবে, আবার জমিনেও লাঙল চালাইবে। এমন মদ বেচিয়া দুধ খাওয়ার কাজ কিছুতেই বরদাশত করিতে পারি না। কিন্তু বাজার গাঙে যে সকলের সমান অধিকার, গাঙের পানিতে সকলের সমান অধিকার, কিন্তু পানির মাছে অধিকার কেবল জেলে মালুদের। আমরা চাষি, ওরা জেলে। আমরা ফেলি হাল, ওরা ফেলে জাল। আমরা চাষ করি জমিনে, ওরা চাষ করে পানিতে। প্রভেদ শুধু এই যে আমাদের ফসল ওঠে দিনক্ষণে, আর ওদের ফসল স্রোতে ভাসিয়া বেড়ায়, তখনই তুলিয়া আনে।
কিন্তু বাজি, আমাদের ফসলে কেউ হাত দিলে তার মাথা ফাটাইতে পারি, মামলা করতে পারি। সেই মামলায় আমরাই জিতি কিন্তু বাজান। ওদের গাঙের মাছ আমরা ধরিলে ওরা মামলা করিলে তো টিকবে না সে মামলা। সেটা আইনের দোষ বাজি। মাটির আইনের মতো পানির আইন তো এখনো তৈয়ার হয় নাই। সে আইন যদি কোনোদিন তৈয়ার হয় তখন দেখিবে মাটি চাষিতে যেমন চাষাদের জমিতে অধিকার বর্তায়, মাছ ধরিতে ধরিতে তেমনি পানিতে মালদের অধিকার বর্তাইবে। ছাদির বুঝিল, বুঝিয়া চুপ করিয়া রহিল। রমু কয়েক রাত স্বপ্ন দেখিয়াছে সেই মালো দুজনকে, যে দুজন কোমরে কাছি বাঁধিয়া নদী নালা ভাঙিয়া তার বাপের জন্য কাঠ লইয়া আসিতেছে। একদিন তিতাসের পাড়ে গিয়া দেখে দূর হইতে একখানা কাঠের চালি ভাসিয়া আসিতেছে ফেলার মতো, তাহাতে ছোট একখানা ছই। সেই দুইজনকেও দেখা গেল। তারা ছালির দুই পাশ হইতে মোটায় দুইটা লগি ঠেলিতেছে। সেই ঈশ্বর মালো আর ইচ্ছারাম মালো নামে রূপকথার মানুষ দুইটা। পাহাড় পর্বত ভাঙিয়া দুইজনার সংক্ষিপ্ত ঘরকরনা। পরনে দুইজনেরই এক একখানা গামছা, গা মসৃণ কালো। শুশুকের মতোই যেন জল হইতে ভাসিয়া উঠিয়া কাঠের চালিতে লগি ঠেলিতেছে। কাঠ বিক্রি হইয়া গেলে আবার যখন শুশুকের মতো এক ডুবে জলের ভিতর তলাইয়া যাইবে, তখন আর তাহাদের কোনো চিহ্নই জলের বাহিরে এই সংসারে দেখিতে পাওয়া যাইবে না। ছাদিরের সঙ্গে সামান্য দু একটি কথাবার্তা শেষ করিয়া অল্প সময়ের মধ্যেই তাহার প্রকাণ্ড একটা গুড়ি চালির বাঁধন হইতে খুলিয়া রাখিয়া আবার আগাইয়া চলিল। ছাদির বলিতেছিল, মালুর পুত, আজ দুপুরে এখানে পাকশাক করো, থাকো, খাও, কাল ফজরে উঠিয়া চালি চালাইও। শুধু একটি মাত্র কথা তারা বলিল, না শেখের পুত, এখানে চালি থামাইব না। রমারম গোকনের ঘাটে গিয়া পাক বসাইব বলিয়াই তাহারা লগি ঠেলা দিল। মুখে কত বড় ব্যস্ততা, কিন্তু চলনে কতখানি ধীর। কোন আদিম যুগের যেন খান একখানা। এ কালে চলা দ্রুততার সঙ্গে এর যেন কোনো পরিচয়ই নাই। অত ধীর চলে, কিন্তু থামিয়া সময় নষ্ট করে না। রমু ভাবিতেছিল, এই দুইজনের কাছে একবার সাহস করিয়া ঘেঁষিতে পারিলে অনেক কিছু জানিয়া লওয়া যাইবে। কিন্তু তাহারা ধীরে ধীরে চলিয়া যাইতেছে, এমন ধীরে ধীরে যেন হাঁটিয়া গিয়া অনায়াসে ইহাদিগকে পিছনে ফেলিয়া রাখা যাইবে। এত ধীরে, কিন্তু কি গম্ভীর সে চলা! দ্রুত হাঁটার মধ্যে কোথায় সে গাম্ভীর্য? রমু এই বলিয়া নিজের মনকে প্রবোধ দিল। যারা অনেক দূরের অনেক কিছু খবরাখবর বহিয়া বেড়ায়, তারা অধিকক্ষণ থাকে না। এমনই ধীর ও দৃঢ়তায়, এমনই ধীরে ও নিষ্ঠুরতায় তাহারা চলিয়া যায়। পরের দিন সকালে প্রকাণ্ড একটা করাত কাঁধে লইয়া চারিজন করাতি আসিল। তিতাসের পাড়ে একখণ্ড অকর্ষিত জমির ওপর একটা আড়া বাঁধিয়া পাড়ায় লোকজন ডাকিয়া প্রকাণ্ড গাছের গুড়িটাকে আড়াআড়িভাবে তাহাতে স্থাপন করিল। তারপর নিচে দুইজন, ওপরে দুইজন করাতি চানচুন চানচুন করিয়া করাত চালাইয়া দিল। 2 দিনে সব কাঠ চেরা হইয়া গেলে তক্তাগুলি পাট করিয়া রাখিয়া পারিশ্রমিক লইয়া করাতিরা বিদায় লইল। আর রমুর বয়সের ছেলেমেয়েরা এক গাদা করাতের গুড়ায় দাপাদাপি করিয়া খেলায় মাতিয়া গেল। বাপ আচ্ছা এক মজার কাণ্ড শুরু করিয়া দিয়াছে।
এ গায়ে যা কোনো দিন কেউ করে নাই, এমনই এক কাণ্ড। রমু মনে মনে ভাবিতে লাগিল। তারপর একদিন দেখা গেল তিতাসের পাড়ে একখানা অস্থায়ী চালাঘর উঠিয়াছে। কয়েকদিন পরে সে ঘরের বাসিন্দারাও ছোট ছোট কয়েকখানা কাঠের বাক্স মাথায় করিয়া হাজির হইল। তারা 4 জন ছুতার মিস্ত্রি। নাও গড়াইবার যাবতীয় হাতিয়ার লইয়া সে ঘরে বসতি স্থাপন করিয়াছে। আগাপাছার ছেই ঠিক করিয়া যেদিন তাহারা নাও টাঙিল, সেদিন রমুর বিস্ময়ের সীমা রহিল না। নাওয়ের মেরুদণ্ড মাত্র পতন করা হইয়াছে। সেই মেরুদণ্ডের ডগা আর হইয়া আকাশ ঠেলিয়া কতখানি যে উপরে উঠিয়াছে, রমুর চক্ষু দৃষ্টি তার কি পরিমাপ করিবে? কিন্তু মিস্ত্রি দুইটা অত উঁচুতে গিয়া বসিয়াও কেমন হাতুড়ি পিটাইতেছে আর পেরেক ঠুকিতেছে। মাপঝোঁক লইয়া এই মেরুদণ্ড ঠিক করিতে কয়েকদিন লাগিল। তারপর পুরা দমে কাজ শুরু হইল। এক একটা তক্তায় কাদা মাখাইয়া আগুনে পোড়াইয়া, টান দিয়া মোড়ন দিয়া বাঁকাইয়া, খাঁজ কাটিয়া জোড়া দেয়, আর পাতাম লোহার একদিকে বসাইয়া আস্তে হাতুড়ির টোকা দেয়। একদিক সামান্য একটু বসিলে আরেক দিক ঘুরাইয়া খাঁজের ওপর বসাইয়া হাতুড়ি দিয়া পিটিতে পিটিতে থাকে। ডুম ডুম, টাকুর টাকুর ডুম। দেখিতে দেখিতে নাওয়ের অস্থি মাংস জোড়া লাগিতে লাগিল, কিন্তু পূর্ণাঙ্গ পাইতে এখনো অনেক বাকি। ছাদির বলিল, রমু বাজি, একটা কাম করো, আমি খেতে যাই, তুমি মেস্তুরেরে তামুক জ্বালাইয়া দেও, কেমনে? একটা কাজ পাইয়া রমু বর্তাইয়া গেল। সেই হইতে বাড়িতে বড় একটা সে আসেই না। কেবল ঠিক দুপুরে মিস্ত্রিরা যখন কাজ থামাইয়া রান্না চড়ায়, তখন সে একবার নিজের ক্ষুধাটা অনুভব করিয়া বাড়িতে আসে। কিন্তু মন পড়িয়া থাকে মিস্ত্রিদের উন্মুক্ত ছোট্ট সংসারখানাতে। সেখানে শুধু কয়েকটি হাতুড়ি আর বাটালির কাজ সাজিতে কেমন লম্বা লিকলিকে একটা না গড়িয়া উঠিতেছে। রমুর ভবিষ্যৎ লইয়া একদিন বাপ ছেলেতে কথা কাটাকাটি হইয়া গেল। ছাদির বলিল, তারে কিতাব হাতে দিয়া মক্তবে পাঠাইব। খাদির হাসিয়া বলিল, না, তারে পাচন হাতে দিয়া গরুর পিছে পিছে মাঠে পাঠাইব। মাঠে পাঠাইলে সে আমার মতো মূর্খ চাষাই থাকিয়া যাইবে, দুনিয়ার হাল অবস্থা কিছুই জানিতে পারিবে না, মানুষ হইতে পারিবে না। আর স্কুলে পাঠাইলে গগন সরকারের মতন টানচক্ষক, তো শ্বশুরের মতো মহুরি হইতে পারিবে, আর শাশুড়ির বিছানায় বউকে ও বউয়ের বিছানায় শাশুড়িকে শুয়াইয়া দিয়া দূরে সরিয়া ঘুষের পয়সা গুনিতে পারিবে। কাজ নাই বাবা অমন লেখাপড়া শিখিয়া। রমুর মার রাগ হইল। যত দোষ বুঝি আমার বাপের। আমার বাপ ঘুষ খায়, আমার বাপ চুরি করে, আমার বাপ ফেলনা করে, তস্কা করে, কি যে না করে। তুই থাম। ছাদির ধমক দিল। না, থামব না। আমার বাপ যখন অত দোষের দোষী, তখন জানিয়া শুনিয়া এমন চোরের মাইয়া ঘরে আনিলে কেন? আর আনিলেই যদি খেদাইয়া দিলে না কেন? খেদাইয়া দিলে আরেকখানে গিয়া খুব সুখে থাকতে পারতিস না? আহা, কত সুখেই না আছি এখানে। মুখপুরি, তুই থামবি না চুপ করবি? ইস, থামবে? আমি মুখপুরি, আমার বাপে চোর, আবার থামবে? রাগে ছাদির উঠিয়া গিয়া মারে আর কি। কাদির তাহাকে ঘাড় ধরিয়া বসাইয়া দিল। মেয়েটার মধ্যে এক বিদ্রোহের মূর্তি দেখা গেল এই প্রথম। কাদিরের মনের কোথায় যেন একটু খোঁচা লাগিল। চোর হোক, ধাউর হোক, তারই তো আমি মেয়ে।
বাপ হইয়া মার মতন পালছে, খাওয়াইছে, ধোয়াইছে, হাজার হোক তবু বাপ। চোর হইলেও আমারই বাপ, আর কারুর বাপ না। আমি মরলে এ বাপেরই বুক খালি হইবে, আর কোনো বাপের বুক খালি হইবে না। না হইবে না, চোরের মাইয়ার আবার টাসটাইসা কথা। খালি হইবে না তোমারে কে বলিল? কাদিরের চোখ ছলছল করিয়া উঠিল। তার জমিলার কথা মনে পড়িয়া বেদনায় বুকটা টনটন করিয়া উঠিল। মনে মনে বলিল, মুহুরী যত দোষের দোষী না, তার চাইতে অধিক দোষ করিয়া আমরা এই অসহায় মেয়েটাকে সকলে মিলিয়া জর্জরিত করিতেছি। আমি যত দোষের দোষী না, তার চাইতে অধিক দোষের দোষী করিয়া তারাও যদি আমার জামিলাকে এমনই জর্জরিত করতে থাকে, জামিলা কি তখন নিথর পাষাণের মতন চুপ করিয়া শুনে আর চোখের জল ফেলে? জামিলা কি তার এতটুকু প্রতিবাদ করে না? করিলে তবু মেয়েটা বাঁচিয়া যাইত মন হালকা করিয়া, কিন্তু না করিলে সে যখন নিরুপায়ের মতন সইবে, মনে করিয়া তিলে তিলে ক্ষয় হইতে থাকিবে, তখন তাহাকে দুইটা সান্ত্বনার কথা শুনাইবে কে? জমিরা, সেও মা মরা মেয়ে। এ যেমন মুহুরীর বুক স্যাঁচা ধন, জমিলাও তেমনি কাদিরের বুক স্যাঁচা ধন। তবে বাপ হিসাবে মুহুরীতে আর কাদিরে তফাৎ কি? তফাৎ শুধু এই যে মুহুরী আবার একটা শাদী করিয়াছে, কাদির তার ছেলের দিকে চাহিয়া তাহা করে নাই। আরেকটা শাদী করিয়াও যখন মুহুরী মেয়েটাকে ভুলিতে পারে নাই, তখন কাদির ঘরে একটা গৃহিণী না আনিয়া ছেলেটার ও মেয়েটার ওপর হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করিয়া দিয়া জমিলাকে কেমন করিয়া ভুলিয়া থাকিবে? কিন্তু তবু ভুলিয়া সে আছে, ইহা ঠিক। যদি ভুলিয়া না থাকিত, কতদিন আগে একবার সে 2 দিনের জন্য এখানে আসিয়াছিল, সেই কত অঘ্রাণে 2 দিন থাকিয়া চলিয়া গিয়াছে। শেখের পুতের নাকি বড় কাজের ঠেকা, অত বলিয়াও আর একটা দিন রাখিতে পারা যায় নাই। অতদিন আগে সে আসিয়াছিল, ভুলিয়া না থাকিলে এতদিনের মধ্যে 2 বারও কি জামিলাকে এখানে আনা হইত না? কিন্তু কেন কাদির অত আদরের জামিলাকে ভুলিয়া থাকিতে পারে? কেন? এ রাক্ষসী মেয়েটারই জন্য নয় কি? সে আসিয়া এ বাড়িতে কাদিরের বুকে জমিলার যে স্থানটুকু ছিল সেটুকু যদি অধিকার করিয়া না বসিত, বুড়া কাদির কি তাহা হইলে পরের ঘরে মেয়েকে দিয়া বাঁচিতে পারিত? রমুর মা খুশিও তখনও গজরাইতেছে। সাধে কি লোকে বলে পরের ঘর? পরের ঘরই তো। যে ঘরে আসিয়া বাপ হয় চোর আর নিজে হয় পোড়ামুখী, সে ঘর কি আপনা ঘর? সে ঘর কি পরের ঘর নয়? পরের ঘর। রাত না পোহাইতে উঠিয়া 20টা গরুর গোয়াল সাফ করা, খৈল ভুসি দেওয়া, ঝাঁটা হাতে বাহির হইয়া এত বড় উঠান বাড়ি পরিষ্কার করা, কলসের পর কলস পানি তোলা, রান্ধা, খাওয়ানো, লওয়ানো, ধান শুকানো, কাক তাড়ানো, উঠান ভর্তি ধান রোদে হাঁটিয়া পা দিয়া উল্টানো পাল্টানো, তারপর খড় শোকাও, শোলা শোকাও, পাট ইন্দুরে কাটে তারে দেখা, অত অত ধান ভানা, ফের রান্ধা বাড়া করা, এত হাজার রকমের কাজ। পরের ঘরে কি কেউ এত কাজ করে না কি কোনোদিন? শরীর মাটি করিয়া এত কাজ যে ঘরের জন্য করিতেছে, তারে কয় কিনা পরের ঘর? কহিলেই হল আর কি, মুখের তো আর কেরাইয়া নাই। খুশির চোখে এবার দ্বিগুণ বেগে জল আসিয়া পড়িল। এবার সে ফুপাইয়া কাঁদিয়া উঠিল। অনেক কাঁদিবার পর তাহার মনে হইল, এমন কাঁদন কাঁদিয়াও শান্তি।
পরিশেষে কাদির বলিল, দে তোর পুতেরে মক্তবে দে, কিন্তু বলিয়া রাখিলাম, যদি মিছে কথা শেখে, যদি জাল জুয়াচুরি শেখে, যদি পরেরে ঠকাইতে শেখে, তবে তারে আমি কিচ্ছু বলিব না। আমি শুধু তোমার মাথাটা ফাটাইব। এই আমি কইয়া রাখলাম ছাদির মিয়া। লেখাপড়া শেখা গগন সরকার কাদিরের মনে বিদ্যার্জনের বিরুদ্ধে এমনই এক ছাপ রাখিয়া গিয়াছে। মোহাম্মদী পৌষ ১৩৫২। সেই দিনই বিকালে ছাদির বাজারে গেল, সেই গোকুনির হাট। চারিপাশের ২০-৩০ খানা গায়ের কেন্দ্র, একখানা রঙিন টুপি, একটি রংচঙে লুঙ্গি ও বুকে ফুল তোলা একটা গেঞ্জি কিনিয়া যখন ঘাটের দিকে গেল, তখন বেলা প্রায় শেষ। হাত পা ভাঙা একটা লোক হাটের একদিকে চিত হইয়া শুইয়া গান গাহিতেছে। আল্লাহ আল্লাহ বলে ডাকি শুনো না, না জানি কইরাছি আমি কি গোনা। ছাদির ঘাটের দিকে গেল, সেখানে অগুন্তি নৌকা, তার মধ্যে একখানা নৌকা দেখা গেল তাদেরই গায়ের আদালত ব্যাপারীর। ব্যাপারী সওদা শেষ করিয়াছে, এইবার নৌকা খুলিবে। ডাকিয়া ছাদির বলে, অব্যাপারী, নাওয়ে আমার জায়গা হইবে তো? খুব হইবে বলিয়া ব্যাপারী পাশের নাওকে এক ধাক্কা মারিয়া নিজের নাওটা একটু আগাইবার চেষ্টা করিল। একটু রাখো, আমি এখনই আসিতেছি বলিয়া ছাদির আবার বাজারের মধ্যে মিশিয়া গেল। এক অন্ধ তখন গলায় প্রাণপণ জোর দিয়া গাহিতেছে, হাট করিতে আইছরে ভবে, বাজার ভাইকা যায়, ধীরে ধীরে বান্ধা সব বাড়ি চইল্লা যায়। লোকটা অন্ধ বলিয়াই দেখিতে পায় নাই যে বাজার এখনো ভাঙে নাই, এবং ভাঙে নাই বলিয়াই ছাদির এক দোকানে ঢুকিয়া ১০ সের চিড়া আর ১ সের গুড় কিনিয়াছে। নৌকায় আসিলে আদালত ব্যাপারী জিজ্ঞাসা করিল, অত চিড়া গুড়ে কি হইবে তোমার? বাড়িতে ব্যাপার স্যাপার আছে নাকি? নাও করাইতেছি, জানো না তুমি? দৌড়ের নাও। জানি তো, ৪ জন মস্তুর লাগাইছি, রোজ দুপুরে তারা রান্ধে খায়, বেহুদা সময় নষ্ট। এদিকে খেতে হাল দিবার সময় আসিতেছে, দিন মাধানো ভালো না, কখন মেঘ হয় কিছু ঠিক নাই। যে হালে তারা কাজ করিয়া চলিয়াছে, তাতে দেখিতেছি অনেক দেরি হইবে। আর ২টা মেস্তুর আনিয়া লাগাইব, তারও উপায় নাই। শেখের বাড়িতে হিন্দু মেস্তুর আসিতেই চায় না। এ কয়জন সমাজেরে ডরায় না, বলে আমাদের কাজ তো শুধু এক গায়ে বসিয়া করি না, ক্ষণে দেশে ক্ষণে বিদেশে কাজ করি, সমাজেরে ডরাই কি করিব? দেশে কাজ করিবার সময় সমাজ যদি ডর দেখায়, সেই যে বিদেশে যাইব আর দেশে ফিরিবার নামও করিব না। তো মেস্তুরেরে চিড়া খাওয়াইবা বুঝি? হ্যাঁ, চিড়া গুড়, আর কিছু খাওয়াইবা না? আর দুধ? তারা জাল দিয়া নিয়া চিড়া গুড় মাখাইয়া খাইবে। ভাত? ধুর ব্যাপারী, হিন্দু মস্তুরে আবার শেখের বাড়ির ভাত খায় নাকি? জোর কইরা খাওয়াইয়া তো দেও, নে খইবে। তুমি আমার বাপের সামনে কিন্তু এসব কথা কইও না ব্যাপারী, বাপ এ সমস্ত কথা পছন্দ করে না। পরের দিন রমু নূতন লুঙ্গি জামা পরিয়া নূতন টুপি মাথায় দিয়া মক্তবে গেল। পড়িয়া আসিয়া মার কাছ হইতে কিছু জলখাবার খাইয়া হঠাৎ মনে পড়িয়া গেল, সেই ৪ জনকে তো নূতন লুঙ্গি গেঞ্জি টুপি দেখানো হয় নাই। মক্তবের ছেলেরা কতবার চাহিয়া দেখিয়াছে,
আর সেই 4 জন দেখিবে না? নূতন পোশাকে সজ্জিত রমুকে তাহাদের জন্য তামাক সাজিতে বসিতে দেখিয়া তাহাদের একজনের বড় মায়া হইল। বলিল, থাক থাক মুন্সির ভূত, তোমার আর টিকার কালি ঘাঁটিয়া দরকার নাই। তুমি বসিয়া বসিয়া খালি দেখো কেমনে আমরা নাও বানাই, আর কেমনে আমরা লোহা লাগাই। বলিয়া একটা লোহা তক্তায় বসাইয়া হাতুড়ি দিয়া খুব জোরে একটা পেটা দিল। বেলা পড়িয়া আসিতেছে। অদূরেই ঘাটের পথ। লাল কালো রেখা রেখা শাড়ি পরা গেরস্ত বৌঝিরা সেই পথ দিয়া তিতাসের ঘাটে যাইতেছে। কেউ কেউ ঘাটের কাজ সারিয়া ফিরিয়া আসিতেছে। কারো হাতে চালের খুনসি, কারো হাতে মাছের ডোলা, কিন্তু অনেকের কাঁখেই কলসি। কারো কারো পায়ে রূপার মল। দেখিয়া জনৈক ছুতারের গলায় গান ভাসিয়া উঠিল। ছোট লোকের খানাপিনা রে বিহানে বৈকালে, বড় লোকের খানাপিনা রাত্র নিশা কালে রে, হায় কান্দে কান্দে রে দেওয়ান কটুমিয়া মায়। সকলের বয়োজ্যেষ্ঠ ছুতার বাধা দিল। দেখ বুদ্ধিমান, এসব শেখ পাড়ার ছেলে মেয়ে, ইহাদিগকে শুনাইয়া গান গাহিলে মাথায় লইয়া দেশে যাইতে পারবি না। মাথা না হয় রাখিয়াই যাইব। একটা লোক মাথা রাখিয়া আবার যায় কি করিয়া? রুমু ভাবিয়া ঠিক করিতে পারিল না। ভাবিল নানাকে জিজ্ঞাসা করিলে বলিতে পারে। তবে গানটা শুনিতে তার খুব ভালো লাগিল। থামলা কেনে? গাও না তোমার গান। বড় মেস্তরি তার দিকে প্রসন্ন দৃষ্টিতে চাহিয়া বলিল, দুপুরবেলা আসিলে আমি গান শুনাইতে পারি, সকালে বিকালে পারি না। কেন পারো না? গুরুর বারণ আছে। কিন্তু দুপুরে যে আমি মক্তবে পড়িতে যাই। তবে গান শুনিয়া কাম নাই। কাম নাই কেনে? পড়িতে হইলে গান শোনা হয় না, আর গান শুনিতে হইলে পড়া হয় না। এরকম যখন অবস্থা, তখন পড়নি ভালো। গান শুই না কাম নাই। শুক্রবারে মক্তব ছুটি থাকে। দুপুরবেলা রমু লুঙ্গি পরিল, টুপি পরিল, কিন্তু গেঞ্জি পরিতে ভুলিয়া গেল। তারপর সে মিস্ত্রিদের নিকট হাজির হইল, কিন্তু বড় মিস্ত্রি তাহাকে নিরাশ করিয়া জানাইল, হাতে বড় কাজ, গান এখন সুবিধে হইবে না। আরও বলিয়া দিল, বাড়িতে গিয়া বলো দুধ চাল দেওয়ার ঝামেলা পোয়াইবার আজকাল আর সময় নাই। দুধ যেন বাড়ি হইতেই জাল দিয়া চিরাগুড়ের সঙ্গে পাঠাইয়া দেয়। রমুর মা দুধ জাল দেওয়ার কড়াখানাকে ঝামা দিয়া 2-3 বার ঘষিয়া দুধ ফুটাইল এবং বড় একটা লোহার গলায় ফাঁস পড়াইয়া রমুকে দিয়া পাঠাইল। মাথায় চিরার বোঝা, হাতে গলায় দড়ি বাঁধা দুধের লোটা। এই বেশে রমুকে দেখিয়া মিস্তরিরা হাসি সম্বরণ করিতে পারিল না। তারপর দেখিতে দেখিতে একদিন গোটা একটা নাও তৈয়ার হইয়া গেল। এখন শুধু বাকি রহিল নাও কাত করিয়া তলার দিকটা পালিশ করা। সে কাজের ভার ছোট 3 জনের হাতে ছাড়িয়া দিয়া বড় মিস্ত্রি হুকা হাতে লইয়া জুৎসই করিয়া বসিল এবং হুকা টানা শেষ করিয়া আস্তে আস্তে গান জুড়িয়া দিল। হস্তেতে লইয়া লাঠি, কান্দেতে ফেলিয়া ছাতি, যাই বুরুজ দীঘল পরবাসে। তারপর পথশ্রমে বুরুজ শান্ত হইল এবং চৈত্রী না বৈশাখ মাসে পিঙ্গল রৌদ্রের তাপে লাগিল দারুণ জল পিপাসা। তখন সে জলের জন্য এদিক ওদিক তাকাইতে লাগিল, কিন্তু কোথাও না নদী না পুষ্করিণী। কিন্তু সহসা তার চোখে পড়িল ঘরখানা ল্যাপা পোছা, দুয়ারে চন্দনের ছিটা। এটা বুঝি ব্রাহ্মণের বাড়ি?
বুরুজ নিজে ব্রাহ্মণ, কাজেই ব্রাহ্মণের বাড়ি চিনিতে তার বিলম্ব হইল না। এত যখন পরিষ্কার পরিচ্ছন্ন, তখন এটা কোনো ব্রাহ্মণের বাড়ি না হইয়া যায় না। বুরুজ তখন আগাইয়া ডাক দিল, ঘরে আছো ঘরনিয়া ভাই? জল নিয়ে আছে, খাইতে চাই, পরবাসী তিয়াস লেগে মরি। তাহার আহ্বান ব্যর্থ হইল না। ডান হস্তে জলের ঝাড়ি, বাম হস্তে পানের খাড়ি, যায় কন্যা জল পান করাইতে। পিপাসা কাতর বুরুজ জল খাইয়া শান্ত হইল। জিজ্ঞাস করে, তুমি কোন জাতের মাইয়া? বলে, জাতে আমরা গন্ধ ভুইমালি। বুরুজের জাতি গেল। হায় হায়, ব্রাহ্মণ বুরুজের জাতি গেল। আগে পরিচয় জিজ্ঞাসা না করিয়া যার হাতের জল সে গলাধকরণ করিল, সে ব্রাহ্মণের মেয়ে নয়, সে ছোট জাতের মেয়ে। আছাড় খাইয়া বুরুজে কান্দে, পিছাড় খাইয়া বুরুজে কান্দে। জাতি গেল ভুইমালিয়ার ঘরে। বুরুজের জাতি গিয়াছে, সে কি করিবে? না গেল প্রবাসে, না গেল দেশে ফিরিয়া। যেখানে তাহার জাতি নষ্ট হইল, সেইখানেই সে রহিয়া গেল, আর বলিয়া গেল, সঙ্গের যত সঙ্গিয়া ভাই, কইও খবর মা বাপের ঠাঁই। জাতি গেল ভুইমালিয়ার ঘরে। বেঘরে একটা লোক জাতি নষ্ট হইয়াছে শুনিয়া রমুর খুব দুঃখ হইল। জীবনে ব্রাহ্মণ সে দেখে নাই, তবে তার সম্বন্ধে যতটুকু শুনিয়াছে মনে মনে বিচার করিয়া রাখিয়াছে। সাধারণ মানুষ অপেক্ষা তাহারা মাথায় অনেক উঁচু। তারা নাকি মন্ত্র বলে, তারা নাকি অনেক মোটা মোটা কেতাব পড়িয়া শেষ করিয়া রাখিয়াছে। আর মালি, তারা তো শুনিয়াছি হিন্দু বাড়ির বিবাহে কলাগাছ পুঁতিয়া দেয়। এ আর তেমন কি কাজ তারা করে? আর এই রকম এক মালির ঘরেই অমন একটা পণ্ডিত মানুষের জাতি নষ্ট হইয়া গেল। ব্রাহ্মণত্ব খুয়াইয়া সে মালি হইয়া মালি বাড়িতে রহিয়া গেল। এখন আর সে বিবাহ বাড়িতে গিয়া মন্ত্র পড়িবে না, মোটা মোটা কেতাব মুখস্থ করিবে না। এখন হইতে সে কেবল বিবাহ বাড়িতে গিয়া কয়েকটা কলা গাছ পুঁতিয়া দিবে। এই সামান্য কাজের দরুন কেউ তাহার দিকে ফিরিয়াও তাকাইবে না। কিন্তু তার অত বড় জাতি, সেটা নষ্ট হইল কেন? এত বড় সাংঘাতিক কথা। তিয়াস লাগিয়াছিল, এক গেলিস পানি খাইল, এতেই তার জাত গেল। গেল তো গেল কেনি? গেল কেনি জানি না, কিন্তু গেল। গেল যে, তাই বা সে জানতে পারিল কি করিয়া? বড় মেস্তরি চুপ করিয়া গেল। ছোট মেস্তরিদের একজন রাগ করিল, ভারী তো চাষার পুলা, পাজন হাতে গরু রাখিবে। তার কথার কেমন প্যাঁচ দেখো না। সে কথায় কান না দিয়া রমু বলিল, আমার হাতের পানি খাইলে তোমার জাত যাইবে? শক্ত প্রশ্ন। বড় মেস্তরি চট করিয়া মীমাংসা করিয়া বলিল, না। আমার মার হাতের পানি খাইলে? না। আমার বাপের হাতের? না। আমার নানার হাতের? না। তবে যে আমার নানা সেদিন বলিল, খাইতে বসিয়া আমি যখন বলিলাম, নানা মেস্তরিদিগকেও ডাকিয়া আনি। করাতিরা যখন কাঠ কাটিতেছিল, তুমি তো রোজই তাহাদিগকে ডাকিয়া আনিতে আমাদিগকে বলিলে। উহাদিগকে লইয়া আমরা সকলে খাইতে বসিতাম। মিস্ত্রিদিগকে সেই রকম ডাকিয়া আনিতে আমাকে বলো না কেন তুমি? আনিব ডাকিয়া। নানা কি বলিল জানো? বলিল, করাতিরা ছিল আমাদের জাত ভাই, কিন্তু এরা হিন্দু। আমাদের ভাত ওরা খাইবে সে তো দূরের কথা, আমাদের ছোঁয়া পানি পর্যন্ত ওরা খাইবে না, খাইলে ওদের জাত যাইবে। নানা এই কথা বলিল, এখন তুমি বলিতেছ জাত যাইবে না। কার কথা ঠিক? দুজনের কথাই ঠিক। মুসলমানের ছোঁয়া পানি খাইলে
হিন্দুর জাত যাইবে ঠিকই, তবে তোমাদের ছোঁয়া জল খাইলে জাত যাইবে না। কেন যাইবে না? তোমরা তো আপন লোকের মতো হইয়া গিয়াছ। কতদিন ধরিয়া আছি, রোজ দেখি, কথা কই, তোমাদের সাথে জানা পরিচিতি হইয়া গেছে। জানা পরিচিতি হইলে জাত যায় না? না। তবে বুরুজ বাওনার যদি ওই মালির ছেমরির সাথে জানা পরিচিতি হইয়া যাইত এবং পরে পানি খাইত, তবে বোধ হয় জাত যাইত না। বড় মিস্তরি হা না কিছুই বলিল না। তাহাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া রমু সহসা হাততালি দিয়া হাসিয়া উঠিল। বড় মিস্তরি বিরক্ত হইয়া বলিল, হাসিলে যে? হাসিলাম একটা কথা ভাবিয়া। কি কথা? বলিব না। ছোট্ট মিস্তরিদের একজন খ্যাকাইয়া উঠিল। হাতে কাজ থুইয়া কি একটা চেংড়ার সাথে তর্কাতর্কি করিতেছে। তোর কাজ তুই কর কাশীনাথ, আমার ব্যঞ্জনে তোর লবণ দেওয়ার দরকার নাই। তারপর এদিকে ফিরিয়া বলিল, কেন বলিবে না? বলিতে পারি, যদি তুমি নানাকে বলিয়া না দাও। বলিবা না তো? না, বলিব না। কথাটা এই, আমার ছোঁয়া পানি খাইলে তোমাদের যদি জাত যাইত তবে বেশ হইত। বড় মেস্তরির দুই চোখ বিস্ফারিত হইল। কিরকম? বুরুষ ঠাকুরের জাত গিয়াছিল বলিয়াই না সে মালির বাড়িতে থাকিয়া গিয়াছিল? তোমাদের জাত গেলে তোমাদিগকেও আমাদের বাড়িতে থাকিয়া যাইতে হইত, তখন বেশ হইত। এখন আমরা 4 জন আছি, আমি, মা, বাপ আর নানাজান, এই 4 জন আছি। তোমরা 4 জন লইয়া 8 জন হইতাম, বেশ হইত। এখন তো তোমরাও নাওগড়ানি শেষ হইলেই 4 জনে 4টা হাতিয়ার বাক্স মাথায় করিয়া খাল পার হইয়া গোপাটের পথ ধরিয়া চলিয়া যাইবে, আর আসিবে না। কোনোদিন আর তোমাদিগকে দেখিতেই পাইব না। বড় মিস্তরি যেন ঠকিয়া গিয়াছে, এমনিভাবেই চুপ করিয়া কাজে মন দিল। যেদিন নাওগড়ানি শেষ হইল সেদিন মিস্ত্রিদের খুশি আর ধরে না। দীর্ঘদিনের চেষ্টা ও শ্রম আর সফল হইল। এমন একখান চিজ তারা গড়িয়া দিল, যে চিজ অনেক দিন পর্যন্ত জলের ওপর ভাসিবে, কত লোক তাতে চড়িবে, বসিবে, নদী পার হইবে, এক দেশ হইতে আরেক দেশে যাইবে, কত জায়গায় দৌড়াইবে, বকশিস পাইবে। আর এই 4 জনার হাতের স্বাক্ষর সগর্বে বহন করিতে থাকিবে। কেউ জানিবে না কারা গড়িয়াছিল। কাদের বিন্দু বিন্দু শ্রম ও বুদ্ধির সঞ্চয় সম্বল করিয়া ধীরে ধীরে সে গড়িয়া উঠিয়াছিল। কিন্তু নাও, সে কি ভুলিয়া যাইবে এই 3 জনকে? কিছুতেই না। যেদিন তাহাদের খুশি উপছাইয়া উঠিল, লোকজন জড়ো করিয়া 4 জন মিলিয়া তারা পায়ের ওপর পা ফেলিয়া নাচিল, সঙ্গে সঙ্গে হাততালি দিয়া গাহিল, শুন রে নগৈরা লোক, নাও গড়াইতে কত সুখ। নাও গড়ানি শেষ করিয়া মেস্তরিরা পাওনা গণ্ডা বুঝিয়া লইয়া সত্যি একদিন কাঠের বাক্স মাথায় করিল, হাঁটুর কাপড় টানিয়া টানিয়া খাল পার হইল এবং গোপাটের পথ ধরিয়া ধীরে ধীরে চলিয়া গেল। অনেকক্ষণ পর্যন্ত তাহাদিগকে দেখিতে পাওয়া গেল। তারপর তারা এক একটা কাকের মতো ছোট হইয়া গেল। তারপর এক সময় আর তাহাদিগকে দেখা গেল না। তারপর একদিন কোথা হইতে 3 জন কারিগর আসিয়া দিন রাত কাজ করিয়া নৌকায় তুলি বুলাইয়া বুলাইয়া রং লাগাইয়া গেল। 2 পাশে লতা হইল, পাতা হইল, ময়ূর হইল, আর এক জোড়া করিয়া পালোয়ান হইল। তারপর একদিন নৌকা জলে ভাসিল। ছাদির পাড়ার লোক ডাকিয়া আনিয়াছিল, আর আনিয়াছিল 1 হাঁড়ি বাতাসা। তাহারা নৌকার গেরায় গেরায় ধরিল। একজন বলিল,
জোর আছে। সকলে বলিল, আছে। তারপর সকলে বলিল, যে জোর থুইয়া জোর না করে তার জোর খায় মরা কাষ্ঠে রে। এই বলিয়া এমন জোরে টান মারিল যে নৌকা এক টানে জলে নামিয়া গেল। কিন্তু তারা নৌকা থামিতে দিল না, সকলে মিলিয়া গায়ে জোরে ঠেলা মারিল। সকলের সমবেত শক্তিতে সেই এক ঠেলার বেগে নৌকা, মল্লাহীন চালকহীন সেই একলা নৌকা তিতাসের মাঝ পর্যন্ত গিয়া থামিল এবং ছোট ছোট ঢেউয়ের তালে তালে হেলিয়া দুলিয়া নাচিতে লাগিল। রমুর দুই চোখ আনন্দে নাচিতে লাগিল। এমন সুন্দর রং চং করা নাও সে জীবনে আর কোনোদিন দেখে নাই। তার গর্ব হইল, এমন একটা অপূর্ব জিনিস তাহাদের নিজের, এমন অপূর্ব জিনিস আর দেখা যায় নাই সত্যি। এমন রং, এমন শোভা, ধনুকের মতো বাঁকা, আধখানা চাঁদের মতো বাঁকা, কিন্তু কত রং। আসমানের রামধনুটা বুঝিবা উল্টাইয়া তিতাসের জলের ওপর পড়িয়া গিয়াছে। ভাদ্রের 1 তারিখে কাদিরের বাড়িতে খুব ধুমধাম পড়িয়া গেল। সকাল হইতে না হইতে শত শত জোরদার চাষি তরুণ সেদিন তার বাড়িতে জমায়েত হইল। তারপর তারা রাঙা বৈঠা হাতে করিয়া নৌকায় উঠিয়া গেরায় গেরায় বসিয়া গেল। রমু এতক্ষণ ঘোরাঘুরি করিতেছিল। একসময় তার বাপকে একান্তে পাইয়া জিজ্ঞাসা করিল, বাজান, তোমরা নাও গড়াইতে যাইবে? আমাকে নিবে না? অখন কিসের নাও দৌড়ায়নি? অখন তো খালি তালিম দিতে যাই। নাও দৌড়াইতে যাইব দুপুরের পর। তখন আমাকে নিবে তো? হাঁ হাঁ বলিয়া ছাদির ঝড়ের বেগে ছুটিয়া গেল। গাং বিল ঘুরিয়া গ্রাম গ্রামান্তর ঘুরিয়া তালিম দিয়া আসিয়া দেখা গেল নাও খুব ভালো হইয়াছে, চলেও খুব। সব লোকে একযোগে বৈঠা মারিলে সাপের মতো হিস হিস করিয়া চলে, শিকারীর তীরের মতো ধাঁ ধাঁ করিয়া চলে, গাঙের স্রোতের মতো কল কল করিয়া চলে। সকলে দুপুরের খাওয়া শেষ করিয়া আবার যখন বইটা হাতে করিয়া নৌকায় উঠিল, রমুও তখন সকলের দেখা দেখি রাঙা লুঙ্গিখানা পরিয়া, গেঞ্জিখানা গায়ে দিয়া এবং রঙিন টুপিখানা মাথায় চড়াইয়া সকলের সমারোহের মধ্যে নদীর পাড়ে আসিয়া দাঁড়াইল। দুই পাশে 2 সারি লোক বইটা হাতে বসিয়া পড়িল। মাঝখানে কয়েকখানা তক্তার ওপর মাস্তুলের মতো ছোট একখানা খুঁটি ফিরিয়া কয়েকজন প্রবীণ লোক দাঁড়াইল। তারা সারি গাইবে। একটি ঢোলক এবং কয়েক জোড়া করতালও উঠিল, আর উঠিল কিছু মারপিটের লাঠি। সব কিছু উঠাইয়া ছাদের নিচে উঠিতে যাইবে। এমন সময় রমু তাহাকে কাঁকড়ার দাঁড়ার মতো আঁকড়াইয়া ধরিল। বাজান, আমারে লইয়া যাও। অবাজান, আমারে লইয়া যাও। কাজের সময় দিক করিস না, ভালো লাগে না বলিয়া ছাদির তাহাকে এক ঝটকায় ছাড়াইয়া ঠেলিয়া দিল। তারপর নৌকায় উঠিয়া হালের খুঁটিতে হাত দিল। আলীর নাম স্মরণ করিয়া তাহারা নৌকা খুলিল। শত শত বৈঠা একসঙ্গে উঠিল, পড়িল। জলের ওপর কুয়াশা সৃষ্টি হইল। তারপর তিতাসের বুক চিরিয়া যেন একখানা শিকারীর তীর হিস হিস করিয়া ছুটিয়া চলিল। ছাদির যখন হাল কাঠি ধরিয়া সারি গানের তালে তালে তক্তার ওপর পদাঘাত করিয়া নাচিতেছে, রমু তখন তিতাসের শূন্য তীরে বসিয়া ফুপাইয়া ফুপাইয়া কাঁদিতেছে। নানা সাধিল, মা সাধিল, কিন্তু কারও কথা সে শুনিল না। মুখে তখনও সে বলিতেছে, বাজান, আমারে লইয়া যাও। তিতাসের বুকে সেদিন অনেকগুলি পালের নৌকা দেখা গেল। সব নৌকারই গতি একদিকে। যে স্থানে আজ দুপুরের পর নৌকা দৌড় হইবে সেই দিক লক্ষ্য করিয়া ছোট বড় নানা আকারে পালের নৌকা ছুটিয়া চলিয়াছে।
অনেক নৌকাতেই যত পুরুষ তার বেশি স্ত্রীলোক, বনমালীর নৌকাতেও তাই। পুরুষের মধ্যে বনমালী নিজে আর বড় বাড়ির 2 জন, তাছাড়া অনন্ত। কিন্তু সে দরকার মতো লগি ফেলিয়া নৌকার রোগ থামাইতে পারিবে না, মাস্তুল তুলিয়া পাল গুটাইতেও পারিবে না, বা হাল ঘুরাইয়া হাজার নৌকার ভিড়ের ভেতরে নিজেদের নৌকা গতি ঠিক করিতেও পারিবে না। পারিবে কেবল মেয়েদের মতো বসিয়া বসিয়া নৌকা দৌড় দেখিতে। মেয়েদের মধ্যে আসিয়াছে বড় বাড়ির সকলে, আর তাহাদের আদরের নন্দিনী অনন্তবালা, যা শুধু 5 রকমের প্রশ্নের উত্তর দিতেই অনন্তর মতো একটা ছেলে সারাক্ষণ তার নিকট থাকার দরকার। এছাড়া আর আসিয়াছে বনমালীর বোন উদয়তারা। নৌকা দৌড়ে স্থানটিতে গিয়ে দেখে সে এক বিরাট কাণ্ড। তিতাসটা এইখান হইতে মাইল খানিক পর্যন্ত অনেকটা মোটা হইয়া গিয়াছে। তারই 2 পার ঘেঁষিয়া হাজার হাজার ছোট বড় ছইওয়ালা নৌকা খুঁটি পুঁতিয়াছে। কোথাও বড় বড় নৌকা গেরাপি দিয়াছে, আর তাহারই ডাইনে বাঁয়ে ও সামনের দিকে 10-20টা ছোট নৌকা তাহাকে আশ্রয় করিয়া রাখিয়াছে। এইভাবে যত দূর চোখ মেলা যায় কেবল নৌকা আর নৌকা, আর তাতে মানুষের বোঝাই। নদীর মাঝখান দিয়া দৌড়ের নৌকার প্রতিযোগিতার পথ। সবে বেলা পড়িতে শুরু করিয়াছে। প্রতিযোগিতা শুরু হইবে শেষ বেলার দিকে। এখন দৌড়ের নৌকাগুলি ধীরে সুস্থে বৈঠা মারিয়া নানা ছন্দের নানা সুরের সারি গান গাহিয়া গাঙের এধার ও ধার ঘুরিয়া ফিরিতেছে। হাজার হাজার দর্শকের নৌকা হইতে দর্শকেরা সেসব নৌকার কারুকার্য দেখিতেছে। বৈঠা মারিয়া কি করিয়া উহারা জলের কুয়াশা সৃষ্টি করিয়া চলিয়াছে তাহা দেখিতেছে, আর কান ভরিয়া শুনিতেছে তাহাদের ব্যথা বেদ আনন্দে মাধুর্যে ভরা সহজ সরল স্বতঃস্ফূর্ত গানগুলি। কিন্তু সকল নৌকাতেই যে লালিত্যপূর্ণ গান গাহিতেছে তাহা নয়। একটি নৌকা হইতে শোনা গেল নিতান্ত গদ্যভাবের গান, চাঁদ মিয়ারে বলি দিল কে? দারোগা জিজ্ঞাসে, আরে চাঁদ মিয়ারে বলি দিল কে? দর্শকদের এক নৌকা হইতে কেউ বলিয়া উঠিল, ও চিনিয়াছি, বীজেশ্বর গ্রামের নাও। চর দখল করিতে গিয়া উহারাই খুনাখুনি করিয়াছিল। গানটা বাঁধিয়াছে সেই ভাব থেকেই। একসঙ্গে এতগুলি দৌড়ের নাও দেখিয়া অনন্তের বুকে আনন্দে লাফাইয়া উঠিল। একটা নাও ছাত করিয়া অতি নিকট দিয়াই চকিতে চলিয়া গেল। গানের কলিটাও শোনা গেল বেশ। আকাট মান্দাইলের নাও, ঝুনুর ঝুনুর করে নাও, জিত্তা আইলাম রে, নাওয়ের গলুই পাইলাম না, সঙ্গে সঙ্গে আরও একখানা নাও। এই গানটা গাহিয়া চকিতে চলিয়া গেল। ও কদমতলায় আর বাঁশি বাজাইও না, বাঁশির সুরে মন উড়ে। গানের মতো গান গাহিল, তারপরের একখানা নাওয়ে ধীরে সুস্থে চলিতেছে। বৈঠা জলে ছোঁয়াইয়া একসাথে শত শত বৈঠাকে উল্টাইয়া ওপরে তুলিতেছে, আর বৈঠার গোড়াটাকে একই সাথে নাওয়ের বাতায় ঠেকাইয়া বৈঠাধারীরা সামনের দিকে ঝুঁকিতেছে, আবার বৈঠা তুলিয়া জলে ফেলিতেছে। মনে হয় হাজার ফলার একখান ছুরি যাইতেছে, আর তার সবগুলা ফলা একসাথে উঠিতেছে পড়িতেছে, আবার খাড়া হইয়া শির উচাইতেছে। মাঝখানে থাকিয়া একদল লোক গাহিতেছে, আর বৈঠাধারীরা সকলে এক তালে সে গানের পদগুলির পুনরাবৃত্তি করিতেছে, যেন বৈঠা মারা তাদের গৌণ কর্ম, মুখ্য কাজ গান শোনা। তারই ডাক দে, দালানের বাহির হইয়া গো,
অদিতি, প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু খাইবে ভাত, কিন্নার নাম ঝাগুর মাছ গো। অদিতি, দুধের লগি পাঠাইয়াছি, পয়সা কি সিকি কি টাকা গো। অদিতি, প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু ঢাকা যায়, গাং পাড়ে বান্ধিয়া যায় গো। অদিতি, জোয়ারে ভাসাইয়া নীল হাঁড়ি, কি ঘটি কি বাটি গো। অদিতি, প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু রঙি চঙি হাওড়ে বেঁধেছে টাঙ্গি গো। অদিতি, টাঙ্গির নাম রাখিছে উদয় তারা কি তারা, কি তারা গো। অদিতি, প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। আমার বন্ধু আসিবে বলি দুয়ারে না দিলাম খেলি গো। অদিতি, ধন থইয়া যৌবন করিল চুরি, কি চুরি কি চুরি গো। অদিতি, প্রাণ বন্ধুরে তোরা ডাক দে। উদয় তারা হাসিল, খুব তো গান, মাঝখানে আমার নামখানি ঢুকাইয়া ছুঁইছে। তারপর পর পর যে দুইখানা নাও সারি গাহিয়া গেল, তাহাদের একটি হইতে শোনা গেল, জ্যৈষ্ঠী না আষাঢ় মাসে যমুনা উতলে গো, যাইস না যমুনার জলে, যমুনার ঘাটে যাইতে দোয়াই হইল আন্ধি। পন্তহারা হইয়া আমরা কৃষ্ণ বলে কান্দি, যমুনার ঘাটে যাইতে বাইরে ঘরে জ্বালা, বসন ধরিয়া টানে নন্দের ঘরের কালা। পরের নাওখানা গাহিল, সুন্দর ভৈকনা কানাইয়া রে, পন্থ ছাড় জল আনি রে। কাঙ্খের কলসি ভাঙ্গি পেরে তোর মামা শুনিলে মারি পেরে, সঙ্গের একখানা ছনওয়ালা নৌকা হইতে বলিতে শোনা গেল, গোসাইপুরের নিকটে রাধানগর আর কেষ্টনগর নামে পাশাপাশি যে দুইটি গ্রাম আছে, সেই দুই গ্রামেরই এই দুই নাও। শুনিয়া বনমালী মন্তব্য করিল, তবে একখানাতে রাধা উক্তি আরেকখানাতে কৃষ্ণ উক্তি কইল না কেন, দুইখানাতে রাধা উক্তি কইল কেন। পূর্বোক্ত নৌকা হইতে মন্তব্য আসিল, সবখানেই রাধা রে রাধা, সবখানেই রাধা। আরও একখানা নাও হইতে প্রমাণ দিতে দিতে গাহিল, রাধা চিকন কালিয়া রাখিব তোরে হৃদয় মাঝারে গাঁথিয়া। আর একখানা নাও হইতে গাহিল, সন্ধ্যাবেলা সখীগণ জল ভরিতে যায়, কদম ফুল ঝইরা পড়ে গায়। আর একখানা গাহিল, জলে ঢেউ দিও না গো সখী, জলে কালো রূপ আমি নিরিখি। আর একখানা গাহিল, রাস্তা ছাইরা দে রে কালা, পন্থ ছাইরা দে রে কালা, পরের রমণী লইয়া চতুরালি করো কালা, রাস্তা ছাইরা দে রে কালা। এসব দ্বন্দ্বের নিরসন করিয়া আর একখানা নাও একটানা ভাবে রাধার এই কথা গাহিয়া চলিয়াছে, যাইতে রাধারে চাইয়া যাইও। কিন্তু রাধা বিপ্রলব্ধা হইল, তাহাকে দেখিতে কেউ আসিল না। তাহার প্রমাণ দিয়া গেল আর এক নৌকা। হাম নারী পুরানা বসন, বন্ধুরে হাম নারী পুরানা বসন, আম গাছে আম নাই ইটা কেনে মারো, তোমার আমার নাই দেখা আঁখি কেনে ঠারো। তুমি আমি করলাম পীড়িত কদম তলায় রইয়া, 70 বাড়ি পাড়া পড়শি তারা দিল কইয়া। তারপর দীর্ঘকালের অদর্শন এবং অনন্ত ভবিষ্যতের জন্য নির্ভরসা। পরের নাওখানা গাহিল, অপ্রাণ কানাই রে, আমি তো অবলা নারী, তরুতলায় বসত করি, অঞ্চল ভিজায় আঁখির জলে। ও প্রাণ কানাই রে, কলসি কাঁখে গামছা হাতে স্নান করিতে যাই যমুনাতে, কলসি ভাসাইয়া নিল স্রোতে। ও প্রাণ কানাই রে, বাড়ির পাশে রসিক থুইয়া বাপ ভাইয়ে চক্ষু খাইয়া বিয়া দিল মাইজ মারারে চাইয়া। ও প্রাণ কানাই রে।
এই করুণ গান শুনিয়া সকলেরই মন বিষাদে ভরিয়া উঠিয়াছিল। এমন সময় রাজবাড়ির একজন উদয়তারার মনোযোগ আকর্ষণ করিয়া বলিল, এদিকে শুনো ভই, কি মজার গান হইতাছে। ও তোরে দেখি নাই রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? থানায় থানায় চকিদার, পাড়ায় পাড়ায় ঘুরে, কোন কোন নারীর শুভ বরাত, আমার বরাত পুরে। বরাত পইরা গেল রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? হবিগঞ্জে নবীগঞ্জে কোনাকুনি পথ, প্রাণবন্ধু গড়াইয়া দিয়েছে ইলশা পথা নট। সে নদ পইরা গেল রে, কাল সারা রাত কোথায় ছিলি রে? শুনিয়া উদয়তারা একটু হাসিল, পরে খানিকক্ষণ কান খাড়া রাখিয়া বলিল, এমন গান আরও কত আছে, ওই শুনো না। পেট মোটা পাতাম নাওরে কি গান খান হইতাছে। সামনে এ কলার বাগ, পূব দুয়ারি ঘর রে, রাইতে যাইও প্রাণের বন্ধুরে। আরেকখানা গান অনন্তবালার প্রতি সকলকে সচেতন করিয়া তুলিল। তীরের মতো লম্বা নাও, কিন্তু চলিতেছে ধীরে ধীরে, চলিতেছে আর গাহিতেছে। জিয়ারির মাথায় লম্বা কেশ, খোপা বাঁধে নানান বেশ, খোপার ওপর গঞ্জরে ভোমরা, গাঙ্গে আইলে আঞ্জন মাঞ্জন, বাড়িতে গেলে কেশের যতন, ঝিয়ারি জানি কোন পীড়িতের মরা। গানটা শুনিতে শুনিতে অনন্তবালার রয়সাধিক বড় খোপাটা ধরিয়া উদয়তারা আস্তে একটু মোচড়াইয়া দিল। এমন সময় একখান সরু ছিপ সারঙ্গা সকলেরই দৃষ্টি আকর্ষণ করিল। এক দৌড়ের পথ লম্বা একখানা শটান সাপের মতো নাওখানা জলের ওপর ভাসিয়া চলিয়াছে। বৈঠাধারীদের সকলেরই পরনে ফর্সা ধুতি, গায়ে ফর্সা গেঞ্জি, মাথায় জড়ানো ফর্সা রুমাল। সকলেই বয়সে তরুণ, দেখিতে সুশ্রী। দেশ প্রাণতায় উদ্বুদ্ধ হওয়ার মতোই একখানা গান তাহারা গাহিতেছে আর এলোমেলোভাবে বৈঠা ফেলিতেছে। তাহাতে বৈঠার ছন্দপতন হইতেছে বটে, কিন্তু গানের সুর তাল মোটেই বেঠিক হইতেছে না। তাহারা ছন্দহীন বৈঠা ফেলিতেছে আর স্বচ্ছন্দ কণ্ঠে গাহিতেছে, ভেড়ারে করিলে রোষ, সেও ফিরে মারি টুসরে। আমরা বাঙালি জাতি খাইয়া ফিরিঙ্গির লাথি ধুলা ঝেড়ে খাই নিজ ভবন। বনমালীদের নৌকার সঙ্গে বাঁধা ছিল আর একখানা ডিঙ্গি, তার মাঝে দুইজনেরই গামছা পরা। তারা বেজায় কালো, আর লগি ঠেলিতে ঠেলিতে ফিরিয়া তাহারা বিদ্রুপ কুটিল মুখে গানখানা শুনিল, কিন্তু গানখানা তাদের মনোপুত হইল না। যাত্রীবাবুদিগকে শুনাইয়া শুনাইয়া জনান্তিকে তাহারা বলিল, ঠিক কথাই কইছে, ফিরিঙ্গিরা লাথি মারেন তেনাদেরে, আর তেনারা লাথি মারেন আমাদেরে। কথাগুলি বনমালীর মন্দ লাগিতেছিল না, কিন্তু এদিকে সে খেয়াল করিল না। ওদিকে সাপ ময়ূর আঁকা লিগলিকে পাতামখানা কেমন শুদ্ধ ভাষা চমৎকার একখানা সারি গান গাহিয়া চলিয়াছে। ফুটেছে মাধবী লতারে, আরে ফুল মধুর মধুর, জবা ফুলে গৌরব করে সর্ব অঙ্গে লাল, আমারে ধরিতে পারে ব্রাহ্মণের ছাওয়াল। শাপলা ফুলে গৌরব করে জলের ওপর ভাসি, চন্দ্রের সঙ্গে পরিহাস, সূর্যের সঙ্গে হাসি। বনমালী মনে মনে ভাবিল, এনাও নিশ্চয়ই শিক্ষিত লোকের, গা হইতে আসিয়াছে। যেমন ঠাসা কথা তেমনি পুরন্ত সুর। নাও দেখিতে দেখিতে আর গান শুনিতে শুনিতে উদয়তারা সহসা ফিক করিয়া হাসিয়া ফেলিল। অনন্ত আর অনন্তবালার চোখ অন্যদিকে। দুইটি প্রকাণ্ড মাটির গামলা বিচিত্র রঙে সাজাইয়া, দুইটি করিয়া হাত বৈঠা হাতে করিয়া দুইটি লোক উহাদিগকে লইয়া ভাসিয়া পড়িয়াছে। উহাদের মুখে গান নাই, হাতে ছন্দ নাই, রেশন করিয়া চুল দাড়ি ছাঁটাই করা, মাথায় ঝপঝপে তেল, পরিষ্কার ধুতির ওপর গায়ে সাদা গেঞ্জি,
মুখ টিপিয়া হাসিতেছে, আর জলে বৈঠা ডুবাইয়া এলোমেলোভাবে টানিয়া আগাইতেছে, বার পানিতে যাইতেছে না। চলন্ত দৌড়ের নৌকার ধাক্কা তো অনেক দূরের কথা, ঢেউ লাগাইয়াই ডুবিয়া যাইবে হাজার হাজার নাও। কখন কাহার সহিত টক্কর লাগিয়া ভাঙিয়া শতখান হইয়া তিতাসের তলায় চলিয়া যাইবে, লোক দুইটা তখন কি করিবে? অনন্তবালার এই প্রশ্নের উত্তর অনন্ত জানাইল। কি আর করিবে? সাঁতরাইয়া তীরে গিয়া উঠিবে, না হয় ডুবিয়া মরিবে। উহা তা নয়। অনন্তবালা শোধরাইয়া দিল, তীরেও যাইবে না, ডুবিয়াও মরিবে না। যাত্রীদের একটা নাওয়ে উঠিয়া পড়িবে, আর না হয় কোনো দৌড়ের নাও দৌড় থামাইয়া দিয়া উহাদিগকে জল হইতে টানিয়া তুলিবে। দেখিতে দেখিতে তারা অনন্তদের নৌকার একান্ত নিকটে আসিয়া পড়িয়াছে, আর একটু অসাবধান হইলেই তাহাদের নাওয়ের বাতায় ঠেকিয়ায় গামলা ভাঙিবে। অনন্তবালা হাত বাড়াইয়া ছুঁইতে গেলে লোক দুইটা বৈঠা দেখাইল। বনমালী মেয়েদের দৃষ্টি আকৃষ্ট করিয়া বলিল, সকলে দৌড়ায় নাও, তাইনে দৌড়ায় গামলা। অনন্ত বলিল, জুড়ি কেন ধরো না তোমরা, দেখতাম কে আগে যাইতে পারে। কিন্তু লোক দুটি এসব কথায় কান দিতেছে না। তাহাদের দিকে গ্রাম গ্রামান্তরের মেয়েদের দৃষ্টি আকৃষ্ট হইতেছে, ইহাতেই তাহারা খুশি। এক নাওয়ে দৃষ্টি আকৃষ্ট করার পর অন্য নাওয়ে দৃষ্টি আকৃষ্ট করার জন্য আগাইয়া চলিয়াছে। পেছনের নাওটির দিকে আর ফিরিয়াও চাহিতেছে না। নাও গড়াইতে অনেক টাকা লাগে, অনন্ত কোনো কালে এত টাকা পাইবেও না। একটা সে গড়াইতেও পারিবে না, কিন্তু একটা মাটির গামলা যে কোনো লোকে কিনিতে পারে, আর একখণ্ড কাঠ জোগাড় করিয়া দা দিয়া চাছিয়া ছোট হাত বৈঠা তাও তৈরি করা যাইতেই পারে। আমি কেন একটা গামলা আনলাম না? তাহলে তো বৈঠা মাইরা বেশ তৈরাতাম। অনন্ত বলিল, তুমি একা পারিতে নাকি? জিগাই, তুমি কি ওই লোকটার মতন চালাক না চতুর? বইটা হাতে লইয়া চাইয়া থাকবা দৌড়ের নাওয়ের দিকা, শুনবা কথা, আর কোনখানে কোন যাত্রীর নাও দিবে ধাক্কা। ঠুনকা গামলা ভাঙলে তখন কি হইবে? তুমি আমি দুইজন থাকলে কোনো ভয় নাই। তুমি এখন টেলার মতো একদিকে যাইয়া থাকবা, গামলারে আমি তখন সামলামু, আর গামলা যদি ভাঙ্গা যায় তখন তুমি আমারে সামলাইও, কেমন? ঠিক কথা। তাহারা এইরূপ কথাবার্তায় ব্যস্ত ছিল। এমনই সময়ে নিতান্ত খাপছাড়াভাবে উদয়তারা হাসিয়া উঠিল। উদয়তারা এমনই, মনে মনে কোনো কিছু ভাবিতে থাকে, ভাবিতে ভাবিতে মন তার অনেক দূরে আগাইয়া যায়। কোথাও গিয়া তার চিন্তা ঠেকিয়া যায়। তখন সে কোনো দিকে না চাহিয়া, কাহারও উপস্থিতি সম্বন্ধে সচেতন না হইয়া হঠাৎ আপন মনে হাসিয়া ওঠে। স্ত্রীলোকদের একজন অনন্তবালার কাকিমা মুখ ফেরাইয়া বলিল, হাসলা কেন গো দিদি? হাসলাম ভইন, একখানা কথা মনে কইরা। কি কথা? ব্যঙ্গের মাথা, কও না শুনি। উদয়তারা মনে মনে বলিল, সে কথা কি বলা যায়? যে কথা মনে করিয়া ক্ষণে ক্ষণে হাসি, কারুরেই কইলাম না সে কথা, আর তুমি তো তুমি। অনন্তবালার কাকি তরুণী, কৌতূহলে দুই চোখ ভরা। ছাড়িবার পাত্রী সে নয়, আবার ধরিল, কও না গো দিদি। কি কমু গো ভইন? কেন হাসলা? হাসি আইল, হাসলাম। জিতা মাইন সেরে ভেড়াইয়া চাও, না কইবা তা না কইবা। তবে কই শুনো, যে কথাখান মনে কইরা হাসলাম, সে কথাখান এ গাঙের ওপর দিয়া কত নাও যায়, আর কত রকমের গান গাইয়া যায়। ভালা গান, বুড়া গান, ঘেন্নার গান, অঘেন্নার গান গাইয়া যায় তো? যায়।
একটু আগেই তো শুনলা কি বিড়লা গান একজন গাইতাছে। শুনলাম। তার একটু পরেই শুনলা একখান সুন্দর গান গাইয়া গেল। গেল, এই জন্যই হাসলাম। আমিও কথাখান বুঝলাম। এমনই সময়ে পাশেই একখানা নৌকা ভিড়িয়াছে, তার মধ্যে একজন স্ত্রীলোককে আরেকজন স্ত্রীলোক এই বলিয়া প্রবোধ দিতেছে, চিন্তা কইরা শরীর কালা কইর না দিদি। চিন্তা কইরা কি করবা? গাঙের বুক কত লোকে কত গান গাইয়া যায়, গাঙে কি তার রেক থাকে? একখানা দৌড়ের নাও তখন ধীরে ধীরে বৈঠা মারিয়া এই গান গাহিতেছিল, হৃদাঘাতে দাগ লাগাইতে প্রাণবন্ধু কালিয়ায়, সাপের বিষ ঝাড়িলে নামে প্রেমের বিষে উজান ছায়, ওঝা বৈদ্য নাইগো সাধ্য ঝাইরা বিষ লামাই বেগায়, বলুক বলুক লোকে মন্দ এড়াইছি কলঙ্কের দায়, লোকের মন্দ পুষ্পচন্দন অলঙ্কার কইরাছি গায়। গানের শেষ কলিটি শুনিতে শুনিতে চিন্তা ভারাক্রান্তা নারী একটি দীর্ঘশ্বাস মোচন করিল। এমন সময় অনন্ত ফিসফিস করিয়া অনন্তবালার কানে আসিয়া বলিল, মাসি, আমার মাসি। অনন্তবালার চোখ কৌতূহলে বড় হইয়া উঠিল। অনন্ত দৃষ্টি অনুসরণ করিয়া সে তার ঐতিহাসিক মাসিকে দেখিল। বিধবা নারী, এখনও তরুণীর পর্যায়ে দাঁড়াইয়া আছে, কিন্তু শরীরের লাবণ্য ধুইয়া গিয়াছে। মুখখানা সুন্দর, কিন্তু মলিন, দেখিলে মায়া লাগে। এই মাসেই তোমারে তাড়াইয়া দিল? দিল তো। আমার কানুর মুখী রানী, নয়নে পড়ে পানি। আবার নাও দৌড়াইনি দেখিতে আসিয়াছে। ছাড়ো আমারে, আমি তাইনে রে একখান কথা জিগাইয়া আসি। সে এমনই একটা কাণ্ড করিয়া বসিবে আভাস পাইয়া অনন্ত তার একখানা হাত শক্ত করিয়া ধরিয়াছিল। এক ঝটকায় ছাড়াইয়া নিয়া সে পাশের নাওয়ের দিকে অগ্রসর হইতে চেষ্টা করিল। অনন্ত হাত বাড়াইয়া আবার তাহাকে ধরিতে গেল, কিন্তু নাগাল পাইল না। কেবল খোঁপাটা তার হাতে ঠেকিল। তাহাই অবলম্বন করিয়া অনন্ত মেয়েটাকে ফেরাইতে গেল। মেয়েটা ততক্ষণে মাসি বলিয়া এক ডাক দিয়া ফেলিয়াছিল। পিছন হইতে চুলে হ্যাঁচকা টান পড়ায় খোপা তো খুলিলই, সে নিজেও অনন্তর ঘাড়ের ওপর পড়িয়া গিয়া গড়াইয়া নাওয়ের তক্তায় লুটাইয়া পড়িল। অল্পের জন্য বাতা ডিঙাইয়া জলে পড়িল না। আর মা খুড়ি হা হা করিয়া ছুটিয়া আসিয়া আদরের মেয়েকে পাটাতন হইতে তুলিল এবং কোথায় কোথায় লাগিয়াছে জিজ্ঞাসা করিতে লাগিল। শরীরের নানা স্থানে চোট লাগিয়াছে। অনন্তবালা ইহাতেই বেশি দুঃখ হইল না। তবে হাতের চুড়িগুলি ভাঙিয়া গিয়াছে, এ দুঃখ সে রাখিবার জায়গা পাইল না। মাসি ডাকে আকৃষ্ট হইয়া সুবলার বউ চকিতে ঘাড় ফিরাইয়া দেখিল, তারপর সহসা উদ্দাম হইয়া বলিয়া উঠিল, অনন্ত, অনন্ত, ওরে আমার অনন্ত। দুই নাওয়ের বাতা লাগানো ছিল। লাফাইয়া সে এ নাওয়ে আসিয়া উঠিল এবং অনন্তর দিকে দুই হাত বাড়াইয়া দিল। মাসি বলিয়া অনন্ত হাত বাড়াইয়া তাহার বুকে ঝাঁপাইয়া উঠিল। দেখিল মাসির দুই চোখে অশ্রুর বন্যা বহিয়াছে। তাহার নিজের চোখেও জল ভরিয়া উঠিল। এমন সময় উদয়তারা পাষাণীর মূর্তির মতো নিবাত নিষ্কম্পভাবে আগাইয়া আসিল। মাসির বুক দুরদুরু করিতে লাগিল। উদয়তারা একেবারে কাছে আসিয়া কঠিন সুরে বলিল, শুনো মাগি, যদি ভালো চাস তবে অনন্তকে ছাড়িয়া দে। আমার অনন্তকে ছাড়িয়া দিব? কেন ছাড়িয়া দিব? উদয়তারার মুখ ঘৃণায় কুঞ্চিত হইয়া আসিল। আমার অনন্ত কেন ছাড়িয়া দিব? বেলাজা বেহায়া মাগি, লজ্জা করে না আমার অনন্ত বলিতে? সেদিকে মন না দিয়া মাসি অনন্তকে আরও জোরে বুকে চাপিয়া ধরিল। তারপর তার পিঠে হাত বুলাইতে বুলাইতে রুদ্ধ গলা কোনো রকমে পরিষ্কার করিয়া বলিল,
অনন্ত, ওরে আমার অনন্ত, এতদিন তুই কোথায় ছিলি আমার অনন্ত? কত শুকাইয়া গিয়াছিস। উদয় তারা নির্মম হইয়া উঠিল। মাগির ঢং দেখিয়া বাঁচি না। থাক থাক, আর আদর কাড়াইতে হবে না। তখনও মাসির সেদিকে ভ্রুক্ষেপ নাই। দুই চোখ বুজিয়া সে বলিয়া চলিয়াছে, এতদিন কোথায় ছিলি? কার কাছে ছিলি? কে তোকে খাইতে দিত? কে শুইবার সময় গল্প শুনাইত, ঘুম পাড়াইত? বল অনন্ত বল, আমার চাঁদ, আমার সোনা, আমার মানিক। নির্মম নিষ্ঠুর উদয় তারার সুর সপ্তমে চড়িল। আমার সোনা, আমার মানিক, যারে কুলার বাতাস দিয়া দূর করিয়া দেয়, সে হাজার সোনা হাজার মানিক হইলেও তার উপর আর কোনো দাবি থাকে না, তা জানিস? অনন্তর পূর্বকথা স্মরণ হইল। তার মুখের শিরাগুলি, হাতের কবজি দুইটি কঠিন হইয়া উঠিল। মাসিকে ছাড়িয়া দিয়া ঘাড় নিচু করিয়া বলিল, মাসি, আমার তুই ছাড়িয়া দেও, তোমার সঙ্গে আর আমি যাব না। বজ্জাত মাগিদের হাতে পইরা তুইও আমার পর হইয়া গেলি অনন্ত। আপন তো কোনো কালেই নই মাসি, সে আমিও জানি, তুমিও জানো। মার সই তুমি। মা যতদিন ছিল তোমার কাছে, আমার আদরও ততদিনই ছিল। মা মরিয়া গেলে আদর করিয়াছ লোক দেখাইবার জন্যে, সে আদর একদিন হাট বাজারের মতোই ভাঙিয়া গেল। ভাঙিয়া পড়িল? কি করিয়া তুই বুঝলি যে ভাঙিয়া পড়িল? যাও যাও, আমি সব বুঝি। যেদিন হইতে মা গেছে সেদিন হইতেই সব গেছে। সেদিন হইতেই আমি ধরিয়া রাখিয়াছি পরবাসী বনবাসী আমি। যে ডাকিয়া ঘরে রইবে তার ঘরই আমার ঘর, যে ঘৃণা করিয়া তাড়াইয়া দিবে তার ঘরই আমার পর। আরে বেইমান কাওয়া, আরে ছেদ কুত্তা, বদবিল্লাই, এসব কথা তোরে কে শেখাইল? কোন বান্দিনী ঝিয়ে শিখাইল? উদয় তারা এবার ফাটিয়া পড়িল। আলো বান্দিনীর ঘরের চান্দিনী, মুখ সামলাইয়া কথা ক, বুক সামলাইয়া বাড়ি যা, বেশি কথা তুলিস না, ছালার মুখ খুলিস না। সুবলার বউ তারেও ছাড়িল না। সুর না চড়িলে কথার তোর চড়িতে লাগিল। পূর্বকথার খেই ধরিয়া সে অনন্তকে শাসাইতেছে। কোন ভাইয়ের মাগ? বাপের ঢেম নিয়ে শেখাইল? কোন? উদয় তারা আর সহ্য করিতে পারিল না। সাংঘাতিক একটা কিছু করিবার আয়োজনে সে আরও একটু আগাইয়া আসিয়া অনন্তর একখানা হাত ধরিল। অনন্তও জোর করিয়া মাসির হাত ছাড়াইয়া উদয় তারার আশ্রয়ে নিজেকে নিরাপদ করিয়া লইয়া বলিল, তুমি আমারে আর আদর জানাইও না মাসি। মাসির ধৈর্যের বাঁধ ভাঙিয়া গেল। অপমানে তার মাথা লুটাইয়া পড়িতে চাহিল। উদয় তারা অবিশ্রাম গালি দিয়া চলিয়াছে, সবই অনন্তর জন্য। রাগে মাসির আপাদ মস্তক জ্বলিয়া গেল। বলিল, আদর আমি তোমাকে জানাবই, তবে মুখে নয়, হাতে। এই বলিয়া সে অনন্ত চুলের মুঠি ধরিয়া পিঠে দুমাদুম করিয়া কিল মারিতে লাগিল। অনন্ত ভয়ার্ত চোখে মাসির ক্রুদ্ধ জ্বলন্ত চোখ দুটির দিকে চাহিয়াই চোখ নত করিল এবং তার ক্রোধের আগুনে নিজেকে সম্পূর্ণরূপে ছাড়িয়া দিল। মার খাইতে খাইতে অনন্ত পাটাতনে নেতাইয়া পড়িল। সকলে থ হইয়া দেখিতেছিল। সহসা যেন সম্বিত পাইয়া উদয় তারা গর্জাইয়া উঠিল এবং সিংহিণীর থাবা হইতে হরিণ শিশুর মতো অনন্তকে মাসির কবল হইতে মুক্ত করিল। অনন্ত তখন বালির কবুতরের মতো কাঁপিতেছে। তারপর যে কাণ্ড হইল তাহা বলিবার নয়। উদয় তারা সহ নৌকার সব কয়জন স্ত্রীলোক মিলিয়া শুক্লার বউকে চ্যাং দোল্লা করিয়া পাটাতনে শোয়াইল। তারপর সকলে সমবেতভাবে হাতে পার কনুইয়ের সাহায্যে প্রহারের পর প্রহারের দ্বারা তাহাকে জর্জরিত করিতে লাগিল। মেয়ে লোকের ঝগড়ায় আমরা কি করিব বলিয়া বনমালী ও অন্যান্যেরা চুপ করিয়া দেখিতে লাগিল। অনেক মার মারিয়া জব্দ করার পর শেষে তাহারা ছাড়িয়া দিল। অতি কষ্টে দেহটা টানিয়া তুলিয়া সুবলার বউ বুকের ও উরুর কাপড় ঠিক করিল এবং আলুথালু বেশে টলিতে টলিতে নিজেদের নাও এগিয়া উঠিল। চারিদিকে নাওগুলি হইতে হাজার হাজার লোক তখন তাহার দিকে চাহিয়া আছে।
অপমানে লজ্জায় সে আর মাথা তুলিতে পারিল না। সঙ্গিনীরা তাহাকে ধরিয়া বসাইলে সে পাটাতনের উপর শুইয়া ডুকরাইয়া কাঁদিয়া উঠিল। উদয়তারার দল বিজয় গর্বে ফুলিতে লাগিল, কিন্তু অনন্ত তখনও কাঁপিতেছে। খুব হইয়াছে বলিয়া ও নাওয়ের পুরুষেরা দাঁড় টানিয়া নাওখানা সরাইয়া লইতেছে। আর কোনো দিন বোধ হয় দেখা হইবে না। অনন্ত ভয়ে ভয়ে ওদিকে ঘাড় ফেরাইল। মাসি পাটাতনের ওপর ওপর হইয়া ফুপাইতেছে। অনন্ত শুনিতে পাইল ওখান হইতে একটা সুর যেন ভাসিয়া আসিতেছে, আর সে সুর যেন বলিতেছে, অনন্ত, তোকে ছাড়িয়া আমি কি নিয়া থাকিব অনন্ত? হাজার লোকের সামনে মেয়ে লোকের এই বেশরম মারামারিতে ও নাওয়ের পুরুষেরা বিরক্ত হইয়া উঠিয়াছিল। বলিল, থাক থাক, আর নাও দৌড়াইনি দেখা কাম নাই, চলো ফিরা যায়। তাহারা ফিরিয়া চলিল। অনেক দূর পথ, কিন্তু তারা নাই। অনেক বেলা আছে, কাজে ঢিলা নাই। তাহারা নাও বইতে লাগিল। নৌকা দৌড়ের এলাকা ছাড়াইয়া খোলা জায়গায় আসিয়া তারা হাঁপ ছাড়িল। দেখা গেল এত দেরি করিয়াও একখানা নৌকা দৌড়ের এলাকার দিকে যাইতেছে যাইতেছে আর সারি গাহিতেছে। সকলই আছে, আমার নাই গো কেউ। আমার অন্তরে গরজিয়ে ওঠে সমুদ্রের ঢেউ। বটবৃক্ষের তলায় গেলাম ছাইয়া পাবার আসে। পত্র ছেইদ্যা রৌদ্রি লাগে আপন কর্মদোষে। নদীর কিনারে গেলাম পার হইবার আসে। নাও আছে কাণ্ডারি নাই, শুধু ডিঙ্গা ভাসে। মোহাম্মদী, 19 বর্ষ, চতুর্থ সংখ্যা, মাঘ 1352। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।